এই ঘটনার মধ্যে কিন্তু দুটি ঘটনা রয়েছে, কিন্তু মোট 3টি ঘটনা ছিল। বিশেষভাবে স্পর্শকাতর হবার কারণে একটি ঘটনা আমরা প্রচার করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। অন্য দুটি ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি। আর এই ঘটনাগুলো আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আমাদের সবার প্রিয় শেখ মিকাইল আহমেদ ভাই। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা ইতোমধ্যেই আমরা প্রচার করেছি। তো উনি যে ঘটনা পাঠিয়েছেন এই ঘটনা দুটি উনি নিজেই সংগ্রহ করেছেন। প্রথম যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি ওনার গ্রামেরই ঘটনা, ওনার এক প্রতিবেশী চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। আর ঘটনাটির মূল যিনি শিকার হয়েছেন তিনি হচ্ছেন এই চাচারই স্ত্রী, চাচি। ওই চাচার নাম হচ্ছে রনি। এই রনি চাচা বিয়ে করেছেন 2024 সালের শুরুর দিকে। সবকিছু স্বাভাবিকই ছিল। চাচি মাদ্রাসায় লেখাপড়া করতেন, সবকিছু স্বাভাবিক, সুন্দরভাবেই ঘর সংসার চলছে। বেশ কিছুদিন পর চাচি যখন অন্তঃসত্ত্বা হয়েছেন তখন থেকে সমস্যা শুরু হয়েছে। বিভিন্ন ধরনের অসুস্থতা চাচিকে জেঁকে ধরেছে। কোনোভাবেই উনি সুস্থ হন না। চাচা সব ধরনের ডাক্তার দেখাচ্ছেন, কখনো ফরিদপুরে আসেন, ঢাকায় নিয়ে আসেন, খুলনার বড় বড় ডাক্তার দেখান, কিন্তু কোনো লাভ হচ্ছে না। অসুস্থতা বাড়েই, নতুন নতুন অসুখ এসে ওনাকে ধরে বসেছে। এভাবেই চলতে থাকে দিন। 1 মাস 2 মাস করতে করতে 8 মাস পার হয়ে যায়। এই 8 মাসের মধ্যে অনেক ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেও কোনো ধরনের অসুখ তারা ধরতে পারেননি। মাঝে মাঝে ভিটামিনের ট্যাবলেট দেন, ঘুমের ওষুধ দেন, এই হচ্ছে চিকিৎসা। 8 মাস পর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যার কারণে সবার টনক নড়ে যায়। 8 মাস পর চাচি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু পশু পাখি দেখতে পান। খুবই আক্রমণাত্মক তারা, ওনাকে আক্রমণ করতে আসে। চাচি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছেন যার কারণে ওনার মধ্যে কিন্তু কিছু বিষয়ের বুঝ ছিল। তবে এই 8 মাসের মধ্যে এমন কোনো প্যারানর্মাল সিমটম কিন্তু উনি বুঝতেও পারেননি, দেখেননি, যার কারণে কাউকে কিছু বলেনও নাই। ওনার পরিবার, ওনার স্বামীর পরিবার মানে শ্বশুরবাড়ির পরিবার, তারাও কিছু বুঝতে পারেনি। যখন 8 মাস পর এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল তখন উনি বিষয়টা বুঝতে পেরেছেন। ওনার স্বামীর সাথে শেয়ার করেন, ওনার শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করেন, নিজের মা বাবার সাথে শেয়ার করেন। তখন মুরব্বীরা বুঝতে পেরেছেন ঝামেলাটা কোথায় হয়েছে। ওনার স্বামীও বুঝতে পারেন কেন এতদিনে ডাক্তার কোনো রোগ ধরতে পারেননি। মুরব্বীদের পরামর্শে মোহাম্মদপুর উপজেলারই একজন কবিরাজের কাছে চাচিকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ অনেকক্ষণ ধরে চেষ্টার পরেও জিনকে হাজির করতে পারেন না। কবিরাজ বুঝতে পেরেছিলেন এখানে জিনের একটা সম্পর্ক রয়েছে। যেহেতু অনেক চেষ্টার পরে উনি হাজির করতে পারলেন না, তখন এই রনি চাচার কাছ থেকে উনি 2 দিন সময় নেন। উনি বলেন যে আপনি 2 দিন পরে আসেন, দেখি আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। 2 দিন পর রনি চাচা গিয়েছেন কবিরাজের কাছে। কবিরাজ এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনলে যে কোনো মানুষেরই খুব বাজে ধরনের একটা মনোভাব তৈরি হবে কিছু মানুষের প্রতি। তা হচ্ছে এই যে চাচি, উনি তো মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওনার মাদ্রাসারই মধ্যবয়স্ক একজন শিক্ষক হঠাৎ করে ওনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। এই প্রস্তাবে চাচি তো আকাশ থেকে পড়েছেন। বলে কি, বয়সের একটা পার্থক্য তো রয়েছে, এছাড়া আরো অনেক ধরনের ঝামেলা ছিল। কারণ উনি যদি এই প্রস্তাবে রাজি হন, তাকে বিয়ে করেন, তাহলে বিভিন্ন ধরনের কানাঘুষা শুরু হবে যে উনি এখানে লেখাপড়া করতে গিয়ে এই শিক্ষকের সাথে সম্পর্কে জড়িয়েছেন। আরো বিভিন্ন ধরনের কথা চিন্তা করে উনি কিন্তু খুব সুন্দরভাবে এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন। এরপর উনি আর ওখানে লেখাপড়া করেননি, চলে এসেছেন। কিন্তু এই যে যিনি শিক্ষক, উনি কিন্তু এই বিষয়টা ওনার আত্মসম্মানের উপর আঘাত হিসাবে কিন্তু ধরে নিয়েছেন। উনি কি করেছেন, ভয়ঙ্কর এক কালো জাদুর আশ্রয় নিয়েছেন। কোনোভাবেই এই চাচিকে উনি বাঁচতে দিবেন না। তবে এখানে রয়েছে অন্য ধরনের একটা ব্যাপার। তা হচ্ছে উনি নাকি এক তান্ত্রিকের কাছে গিয়ে এই কালো জাদুটা করিয়েছেন। এই তান্ত্রিক আবার নরবলির মাধ্যম দিয়ে এক ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর জিনকে এই চাচির উপরে চালান করে দিয়েছে। তবে বিয়ের শুরুতে কোনো সমস্যা হয়নি কেন? এখানেও রয়েছে একটি ব্যাপার। তা হলো চাচি যখন অন্তঃসত্ত্বা হবেন এরপর থেকেই নাকি এই ইফরিত জিনটা ওনার শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে। তবে ওই সন্তানের কোনো কিছু হবে না, কিন্তু চাচি মারা যাবে।
এরপর ওই কবিরাজ বলেন যে আপনারা একটা নির্দিষ্ট সময় ডাক্তারের পরামর্শ নিয়ে সিজার করে এই বাচ্চাটাকে আশা করা যায় ইনশাল্লাহ বাঁচাতে পারবেন, তবে এই মেয়েটাকে বাঁচাতে পারবেন না, সে সর্বোচ্চ 1.5 মাস আর বেঁচে থাকতে পারে বলে বোঝা যাচ্ছে। হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে সে সুস্থ হতে পারে, কিন্তু মনে হচ্ছে না এরকম কিছু হবে। এই কথা শোনার পর সবারই মন খারাপ হয়ে গেল। চাচি যখন এটা শুনলেন উনি বলেন, হ্যাঁ আসলেই তো তাই, এই ঘটনা তো ঘটেছে, তার একজন শিক্ষক এরকম করেছেন, এখন কি করা যাবে, সময় তো নাই। ওই কবিরাজ বলে দিয়েছেন যে এখন আর কোনো উপায় নাই, এই এত অল্প সময়ের মধ্যে এই জাদু কাটানো কোনোভাবেই সম্ভব নয়, কেউই পারবে না। আপনার সন্তানকে বাঁচানোর প্রস্তুতি নেন, মাকে বাঁচানো হয়তোবা সম্ভব হবে না। তারপরও ওনারা বসে থাকেননি, ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করেছেন, তবে কোনো লাভ হয়নি। যখন ওনার গর্ভকালীন সময় 9 মাসের কিছুটা সময় বেশি হয়েছে, তখন কিন্তু সিজার করে বাচ্চা ভূমিষ্ঠ করানো হয়। আর এরপরই চাচি এই ইহলোকের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা নবজাতক শিশু, তার কি অপরাধ, সে কেন তার মায়ের ভালোবাসা পেল না? তার তো কোনো অপরাধ ছিল না, আর চাচিরই বা কি অপরাধ ছিল? এভাবেই কিন্তু চাচি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন, আর এই নবজাতক শিশু তার আপন মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হলো। এই বাচ্চাকে এখন কে লালন পালন করবে? বাধ্য হয়ে পরবর্তীতে রনি চাচা আরেকটি বিয়ে করেছেন। উনি এই বিষয়টা নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন শেখ মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে, বা ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করেন। তবে সেই হুজুরের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করেছিলেন কিনা বা তাকে কিছু জিজ্ঞেস করেছিলেন কিনা, এই বিষয়ে মিকাইল আহমেদ ভাই কিছু বলতে পারেননি এখনো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি তো শুনলেন, আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন এটা কি আসলেই সম্ভব? মাদ্রাসার একজন হুজুর এই কাজ করেছেন? আপনারা জেনে অবাক হবেন যে আমি বেলাল হুজুরের বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমি ভূত.com-এ প্রচার করেছি, তারপরে ভূত FM-এ প্রচার করেছি, আর আমার চ্যানেলও প্রচার করেছি। এই বেলাল হুজুর যখন ছাত্র ছিলেন তখন ওনার উপর ভয়ঙ্কর এক ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তারই একজন শিক্ষক। উনি এমনভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন হয়তোবা আর সপ্তাহখানেক বাঁচতেন। এদিকে ওনার আরেকজন শিক্ষক যিনি এই বেলাল হুজুরকে খুব স্নেহ করতেন, উনি বিষয়টা অনুধাবন করতে পারেন। উনি অনেক চেষ্টার পর জানতে পারেন যে এই মাদ্রাসারই আরেকজন শিক্ষক তিনি এমন একটা কালো জাদু করেছেন, এই কালো জাদুর উপকরণটা ছাতিম গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন। এটা অতি দ্রুত ধ্বংস করতে হবে। সেই ছাতিম গাছটা কোথায়, ছাতিম গাছের কোন অংশে রাখা হয়েছে, এটাও সেই হুজুর তথ্য সংগ্রহ করেছিলেন। এরপর বেলাল হুজুরকে সাথে নিয়ে উনি ছাতিম গাছের ওই অংশ থেকে সেই জাদুর উপকরণ নামিয়ে ধ্বংস করেছিলেন। এরপর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছিলেন। এরপর ওই হুজুর যিনি এই কালো জাদু করেছিলেন তিনি কিন্তু ব্যাপক ভৎসনার শিকার হয়েছিলেন। তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো শুধু যে সাধারণ মানুষের ভিতরে রয়েছে তা কিন্তু না, অনেক আলেম ওলামারাও ভিন্ন পদ্ধতিতে কিন্তু যখন কারো উপর ক্ষিপ্ত হয়ে যান তখন তার উপর ক্ষতি করছেন। তবে এই সংখ্যাটা যে খুব বেশি তা কিন্তু না, তার জন্য আমরা সবাইকে ঢালাওভাবে দোষারোপ করতে পারি না। তবে তাদের মধ্যেও যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু বাস্তব। বিশেষ করে আমি একটি উদাহরণ আগেও দিয়েছিলাম, নরসিংদীর নাম করা একটি মসজিদের ইমাম সাহেব, উনি দীর্ঘদিন ইমামতির পর এখন কিন্তু আর ইমামতি করতে পারেননি। তার ছেলে, তার কিন্তু দুজন ছেলে, তার বড় ছেলে একজন মুফতি ছিলেন, তিনি কিন্তু আর একজন মুফতির দ্বারা কালো জাদুর শিকার হয়ে মারা গিয়েছেন। আর ওই ইমাম সাহেবের যিনি ছোট ছেলে তিনি ছিলেন আমার কলিগ। সেই ইমাম সাহেবকে কালো জাদু করেছে ওই মসজিদেরই মুয়াজ্জিন এবং খাদেম। শেষ পর্যন্ত উনি ইমামতির পেশাটা ছেড়ে দিয়েছেন, এখন উনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তবে এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেননি। তাহলে বোঝা যাচ্ছে
যে আসলে কালো জাদু আমাদের ভিতরে এমনভাবে ছড়িয়েছে, আলেম ওলামারাও কিন্তু এই বিষয়টার সাথে যুক্ত হয়ে পড়েছেন, যেটা মোটেও কাম্য নয়। আমার এই কথা শোনার পর অনেকেই কিন্তু আমার উপর রাগ করতে পারেন, তবে আমরা বলি আফনান দাহরওয়াল সত্য ভয়ের ঘটনা প্রচার করে, যার কারণে আমরা মানুষকে সতর্ক করার জন্য কিছু কিছু ঘটনা প্রচার করি। কেউ যদি এই বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন, তার জন্য আমরা দায়ী নই, আর কারোর সাথে যদি এই বিষয়গুলো মিলে গিয়ে থাকে, তার জন্য আসলে সংশ্লিষ্ট ওই ব্যক্তিই দায়ী, আমরাও দায়ী নই। তো চলুন আমরা ঘটনার পরের অংশে চলে যাই, মানে এই ঘটনার ঠিক পরে যে আর একটা অংশ রয়েছে, দ্বিতীয় ঘটনা আর কি। তো এই ঘটনাটি মিকাইল আহমেদ ভাই উনি ওনার আম্মুর কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি ঘটেছিল 2015 সালে। ওনার আম্মুর এক চাচাতো বোনের সাথে, এই চাচাতো বোনের নাম হচ্ছে লিসনা, এই লিসনা খালার সাথে। এই লিসনা খালা বিয়ের সুবাদে ঢাকাতে থাকতেন। এই লিসনা খালার গ্রামের বাড়ি যশোর জেলার, যশোর না, সাতক্ষীরার কলারোয়াতে আর কি। এই লিসনা খালার বাবা বিদেশে থাকতেন, অসুস্থতার কারণে এই লিসনা খালার বাবা বিদেশ থেকে বাড়িতে চলে আসেন। একদিন রাতে লিসনা খালার বাবা এতটা অসুস্থ হয়ে গিয়েছেন, মানে অসুস্থতার তীব্রতা এতটা বেড়ে গিয়েছিল যে লিসনা খালাদেরকে ফোন করে বলেন যে আমাকে দেখার জন্য তোমরা তাড়াতাড়ি চলে আসো। উনি চাচ্ছিলেন যে তার সন্তান যারা যেখানে আছেন তাদেরকে দেখতে। বাবার এমন অসুস্থতার কথা শুনে কোনো সন্তান তো চুপ করে বসে থাকতে পারে না। বাবার অসুস্থতার কথা শুনে সেই রাতেই মাইক্রো ভাড়া করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন এই লিসনা খালা এবং তার পরিবারের লোকেরা। রাত তখন আনুমানিক 12টা, 12:15 বা 12:30 এরকম হবে আর কি। লিসনা খালা রওনা দেওয়ার পর সারা পথে কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হয় যখন উনি যশোরের রাস্তায় ঢুকেছেন, তখন শুরু হয় অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু একটা পরিবেশ আর কি। এমন সিচুয়েশন তৈরি হয় যা সত্যি মানুষের ভয়কে মারাত্মক লেভেলে নিয়ে যায়। হঠাৎ করে এই লিসনা খালাদের যে মাইক্রোটা, এই মাইক্রো সিট একা একাই উঁচু নিচু হতে থাকে, আর তাদের মাইক্রোবাসটা কাঁপতে থাকে। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি মাইক্রোটাকে ধরে ছুঁড়ে ফেলে দেবে, এমন একটা অবস্থা। আর অদ্ভুত রকমের গুম 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 ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে এই মাইক্রোবাসের চারপাশে। এমন সিচুয়েশনের ভেতরে ঘটে আরেকটি ঘটনা। এই মাইক্রোবাসটা যে পথে যাবে সেই পথে না গিয়ে অন্য একটা পথে চলে যায় অটোমেটিক্যালি। হঠাৎ করে চারদিকে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় চতুর্দিক। মাইক্রোতে থাকা সবাই দেখতে পান যে সামনে বিশাল বড় একটা নদী, আর অন্য সাইডে অচেনা একটা পথ। নদীর চারপাশে আবার গাছপালা হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে ওখানে প্রচন্ড ঝড় হচ্ছে, গাছগুলো হেলে দুলে পড়ছে। আর প্রচন্ড ঝড়ো বাতাস হলেও তাদের মাইক্রোবাসে এসে যে এই ঝড়ো বাতাস এসে আঘাত হানছে বিষয়টা এরকম না, তবে ওনারা দেখতে পাচ্ছেন যে এরকম হচ্ছে। মাইক্রোবাসের ড্রাইভার উনি নিজের ড্রাইভিং সিটে বসেই আজান দিচ্ছেন, আবার উল্টো দিকে ব্যাক করার চেষ্টা করছেন। আল্লাহর রহমতে উল্টো দিকে ব্যাক করতে সক্ষম হন, কিন্তু অন্য রাস্তায় আবার ঢুকে গিয়েছেন। তখন এই মাইক্রো ড্রাইভার এই লিসনা খালাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে আপনারা যত দোয়া দুরুদ জানেন পড়তে থাকেন, জিকির করতে থাকেন, ইনশাল্লাহ কিছুই হবে না। তখন তো সবাই দোয়া দুরুদ জিকির করতে থাকেন। কত সময় এইভাবে চলেছে তা আসলে ওনারা নিজেরাও বুঝতে পারেননি। একটা পর্যায়ে আস্তে আস্তে আল্লাহর রহমতে সব স্বাভাবিক হতে থাকে। অবশেষে ওনারা বাড়িতে পৌঁছাতে সক্ষম হন। যেখানে ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে পৌঁছানোর কথা, সেখানে তাদের পৌঁছাতে 6 ঘন্টা লেগেছিল, বিশেষ করে ওই জায়গা থেকে আর কি। আর এই এত সময় কেন লাগলো, কি হয়েছিল, ওনারা একটা ঘোরের মধ্যে ছিলেন, ওনারা বুঝতেই পারেননি যে এত সময় লেগে গিয়েছে। আসুন এইবার আমরা একটা মূল বিষয়ে চলে যাই। লিসনা খালারা বাড়িতে পৌঁছানোর পর ড্রাইভারের কাছে জিজ্ঞেস করেন যে হঠাৎ এমন হওয়ার কারণটা কি, আপনি আমাদের কাছে কিছু লুকাচ্ছেন না তো? আমরা তো কোনো লাশবাহী গাড়ি নিয়ে আসিনি, এখানে তো আমরা সবাই জীবিত মানুষ, কোনো লাশও আনিনি, তাহলে এমনটা কেন হলো? তখন ড্রাইভার গম্ভীর মুখে অদ্ভুত কথা বলতে থাকেন। ড্রাইভার বলেন যে এরকম অবস্থার মুখোমুখি হওয়ার পেছনে একটা কারণ আছে। গাড়িতে থাকা অবস্থা উনি বিষয়টা বলেননি, শুনলে তো সবাই ক্ষিপ্ত হবেন, ড্রাইভারকে মারধরও করতে পারেন। ড্রাইভার সাহেব বলেন যে গতকাল, মানে যেই রাতে উনি আসছেন আর কি,
এর আগের রাত্রে বা আগের দিন আর কি, ওনার মাইক্রোতে করে একটি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করা লাশ এই যশোরে নিয়ে আসছিলেন, যশোরের ঝিকরগাছাতে। তো লাশ দিয়ে যাবার পর এরপর কিন্তু উনি এই ট্রিপটা পেয়েছেন। গাড়িটা যে উনি পরিষ্কার করবেন, ধুবেন, এই সুযোগটা উনি পাননি। হয়তোবা এই কারণে এই সমস্যাটা ওনাকে ফেস করতে হচ্ছে এবং গাড়ির সবাই ফেস করেছেন, এই জন্য উনি ক্ষমা চান। আর উনি দোয়া দুরুদ যা জানেন নিজেও পড়েছেন, ওনাদেরকেও পড়তে বলেছেন। উনিও গাড়ির মধ্যে বসে আজান দিচ্ছিলেন। এই কথা শোনার পরে রিস্তা খানরা তো বেশ ভয় পেয়ে যান, ড্রাইভারকে অনেক রাগ করেছেন, বকাঝকা করেছিলেন। এদিকে বাড়িতে তো চলে আসছেন, ভাড়া মিটিয়ে তাকে বিদায় দিয়ে দেন। ড্রাইভার তখন গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে কিন্তু একটা বিষয় শিক্ষা আমরা পাই, তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিছু কিছু জায়গা। বিশেষ করে এই যে গাড়ি, যদি গাড়িতে এই ধরনের কোনো অপমৃত্যুর লাশ চলে আসে, সেক্ষেত্রে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে ওখানেও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা, আবার নিজ গন্তব্যে ফিরে আসার পর সেখানেও পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কিন্তু করাটা জরুরি। এই ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেটাই শিখতে পেলাম, জানতে পারলাম। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে পুরো এপিসোডটি শোনার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে কষ্ট করে ঘটনা পাঠিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা এভাবেই আমরা ইনশাল্লাহ পেতে থাকব। প্রিয় লিসেনার্স, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন, আইন হাসাদ সেহের থেকে হেফাজতে রাখুন, দুষ্টু জিন থেকে হেফাজতে রাখুন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজতে রাখুন, যত ধরনের ক্ষতিকর প্রাণী রয়েছে তাদের থেকে হেফাজতে রাখুন, মানুষের হিংসা থেকে হেফাজতে রাখুন। এটা খুবই মারাত্মক একটা জিনিস। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম হচ্ছে মামুন খান। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমান পুরুরা গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন, ওখানকার একটি কফি শপে চাকরি করছেন। আর ঘটনাটি মূলত উনি যার কাছ থেকে শুনেছেন তিনিও একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, একই সাথে ওনারা রয়েছেন, একই জায়গায় কাজ করছেন। তার নাম হচ্ছে সুমন। এই সুমন ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাদুল্লাহ ইউনিয়নের সাদুল্লাহ গ্রামে। এই যে সুমন ভাই, উনি ঘটনাটি শুনেছিলেন ওনার দাদির মুখ থেকে। ওনার দাদির নাম হচ্ছে আমেনা। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে, অর্থাৎ এই ঘটনাটির মূল ভিকটিম যিনি, তিনি কিন্তু এই আমেনা দাদির বান্ধবী। তার নাম ছিল রূপা। তো ঘটনার সময়কালটা 1953 সালের আশেপাশে হবে। ওই সময়ে এই গ্রাম অঞ্চলের প্রেক্ষাপটটা কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, তা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও অনুমান করতে পারছি। আর ওই সময়ে কিন্তু বাল্য বিবাহের প্রচলনটা কিন্তু বেশি ছিল, মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত। আমিনা দাদির বয়স ছিল ওই সময় 14 বছরের কাছাকাছি, আর এই রূপার বয়সও কাছাকাছি ছিল। এই যে রূপা, এই রূপা হচ্ছে তার মা বাবার একমাত্র মেয়ে। ওই সময় কিন্তু আমেনা দাদি আর এই যে রূপা, ওনারা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন না, ওখানে একটা পাঠশালা ছিল, সেখানে গিয়ে লেখাপড়া শিখতেন। এই একই এলাকায় কালাম ওরফে কালু নামে একজন ব্যক্তি ছিলেন। তো সবাই তাকে কালু কবিরাজ বা কালাম কবিরাজ নামেই চিনতেন। তার বয়স ছিল ওই সময় 17 বছর। তখনও কিন্তু সে ওই কবিরাজ হয়নি। এই যে আমেনা দাদি আর এই রূপা দাদি আমরা বলবো, তো আমেনা দাদি রূপা দাদি তারা একসাথে ওই পাঠশালায় যায়। আর যাওয়ার যে পথটা, এটা কিন্তু এই কালাম কবিরাজের বাড়ির সামনে দিয়ে। রূপাকে দেখে সে পছন্দ করে, কারণ পছন্দ করার মতো চেহারা তার ছিল। এদিকে রূপা তো সরাসরি না করে দেয়। আর রূপা কিন্তু জানতো যে তার বাবাও কিন্তু অনেক বড় মাপের একজন কবিরাজ। এলাকায় তার নাম মতি কবিরাজ নাম ছিল আর কি। ওই সময়ে ওই এলাকার কাউকে সাপে কামড় দিলে বা জিনে ধরলে মতি কবিরাজ চিকিৎসা করতেন। অনেকে আল্লাহর রহমতে তার চিকিৎসায় ভালো হয়েছে। আর যেহেতু বাবার একটা যথেষ্ট পরিচিতি ছিল এলাকায়, এই কারণে রূপা অন্য কাউকে পাত্তা দেওয়ার মতো সময় আসলে সে
যে সময় যে তার থাকবে বা সময় দেবে এরকম সে চিন্তাই করতো না। আর তাছাড়া কালাম তো ওরকম কোনো কাজও করে না, বাড়িতেই থাকে, আর তাদের পারিবারিক অবস্থাও ওরকম ভালো ছিল না। তাছাড়া ওই সময়ে এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করবে, সম্পর্ক করে বিয়ে করবে, এটা কিন্তু গ্রামীণ পরিবেশে কোনোভাবেই মেনে নেওয়া হতো না। এই সমস্ত কারণেই রূপা এগুলোতে কোনোভাবেই পাত্তা দিত না। কিন্তু এই যে কালাম বা কালু, এ তো রূপাকে রীতিমতো ইফটিজিং করেই যাচ্ছে, সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে। একদিন এই আমেনা দাদি এই কালামকে ডেকে বলে, দেখ কালাম, তুই এভাবে কিন্তু রূপাকে বিরক্ত করিস না, তার বাবার কানে কথাটা গেলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন কালাম সে বলে ওঠে, আরে কি ক্ষতি করবে আমার, আমাকে মেরে ফেলবে, রূপার জন্য না হয় মরেই যাব, কিন্তু রূপার পিছু আমি ছাড়বো না। এভাবে কয়েক মাস চলে গেল। এদিকে এই কালাম সে দেখে যে কিছুতেই কিছু হচ্ছে না, কি করা যায়। তাছাড়া কালাম খুবই ডানপিটে ছিল, কারো কথা শুনতো না, আর চুরি করা তার অন্যতম একটা স্বভাব ছিল। এর গাছের ডাব, ওর গাছের পেঁপে, ওর খোয়ারের মুরগি, এই সমস্ত জিনিস চুরি চামারি করাটা তার একটা নেশা ছিল। বিশেষ করে গ্রামের অনেক কিশোর বয়সী ছেলেপেলেদের ভিতরেই এই ধরনের স্বভাব থাকে। তবে এগুলো করে যে সে কোথাও নিয়ে বিক্রি করে দিত তা কিন্তু না। তার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুল সাত্তার। এই সাত্তারের সাথে সে ভাগযোগ করে খেত আর কি, এই তাছাড়া কিছু না। আর কালামের বাবা ছিল একজন কৃষক, অন্যের জমি বর্গা চাষ করত। একদিন এই কালাম তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। সেখানে গিয়ে 2-4 দিন ছিল। এর ভিতরে হয় কি, এই রূপা দাদিকে বিয়ের জন্য বিয়ের কথাবার্তা বলবে, এই জন্য দেখার জন্য লোক এসেছে। আসার পর রূপা দাদিকে দেখে পছন্দ করে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে যায়। এর ভিতরে কালাম যে সে বাড়িতে আসে, এদিকে তার বন্ধু সাত্তার মিয়া সে জানায় যে আরে কালাম, রূপার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কালাম বলে, না, আমি তো এটা কোনোভাবেই হতে দেবো না, রূপাকে আমি বিয়ে করব। তখন তো সে কবিরাজ হয় নাই, কিভাবে সে বিয়ে করবে? কোনো ধরনের তন্ত্রমন্ত্র তো সে খাটাতে পারবে না। তো সাত্তারের মুখে রূপার বিয়ে ঠিক হওয়ার কথা শুনে ওই সময় কালাম তাড়াহুড়া করে রূপাদের বাড়িতে চলে যায়। বাড়ির সামনে গিয়ে উকি ঝুঁকি মারছে। এদিকে মতি কবিরাজ এই জিনিসটা দেখে ফেলেছে। সে কালামের কাছে গিয়ে বলে, কিরে কালাম, তুই আমার বাড়ির সামনে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? তখন কালাম এই মতি কবিরাজের মুখের উপরে বলে দেয়, আমি আপনার মেয়েকে দেখতে এসেছি, তার সাথে আমার সম্পর্ক আছে। মতি কবিরাজ বলে, তুই জানিস তুই কি বলতেছিস? তুই আমার মেয়েকে দেখতে আসছিস? আমি তো জানি তুই ওকে বিরক্ত করিস। তুই জানিস না যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের লতিফ মিয়ার সাথে? যা, এখান থেকে চলে যা। সে ওখান থেকে চলে আসে। আসার পর সে ওই পাশের গ্রামে ওই লতিফ মিয়ার কাছে যায় এবং গিয়ে বলে যে, ভাই, এই রূপার সাথে আমার 3 বছরের সম্পর্ক। এই রূপা কোনোভাবে বিয়েতে রাজি না, তার মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে। এদিকে এই যে ভদ্রলোক আব্দুল লতিফ, উনি একজন আপাদমস্তক ভদ্রলোক ছিলেন, তখনকার সময় শিক্ষিত একজন মানুষ। উনি তো সব ঝামেলায় জড়াবেন না। উনি লোক মারফত মতি কবিরাজের বাড়িতে লোক পাঠিয়ে বিয়ে ভেঙে দেন। তখন মতি কবিরাজ এটা ভালোভাবে নেননি, কেননা একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তার আবার বিয়ে হওয়াটা কঠিন হয়েছে। তো ওই সময়ের প্রেক্ষাপটে এখনো গ্রামীণ পরিবেশে এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়। কিন্তু কেন এই বিয়েটা ভেঙে দিচ্ছে এটা জানার অধিকার তো মতি কবিরাজের আছে। তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে এমনি এমনি, কি কারণ? তখন নাকি এই বিষয়টা খুলে বলে যে, আপনার মেয়ের সাথে তো এই একই গ্রামের আর একটা ছেলে, তার নাম হলো কালাম, তার সম্পর্ক। আপনারা জোর করে মেয়েকে বিয়ে দিচ্ছেন, পরে দেখা যাবে যে বিয়ের পরেও এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকবে, অযথা সংসারে অশান্তি হবে, সুতরাং আমি সব ঝামেলায় জড়াবো না। এই ধরনের কথাবার্তাই বলে পাঠিয়েছেন আর কি। এই কথা শোনার পর মতি কবিরাজ খুবই মনে কষ্ট পান যে কালাম এইভাবে আমার মেয়েটার বিয়ে ভেঙে দিল। এটা শোনার পর উনি আসলে মনে কষ্ট পেয়েছেন, আবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে এই কালাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারে। ওই দিন রাত্রেই এই মতি কবিরাজ সাপ চালান দিয়েছে
ঘুমের মধ্যে সেই সাপ এই কালামকে গিয়ে কামড়ে দিয়েছে। কালাম স্বপ্নের মধ্যে দেখছে যে একটি সাপ তাকে কামড় দিয়েছে। এদিকে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারে না, শরীর একদম অবশ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তার মা ডাক দিতে গিয়েছে, তার মা দেখছে ছেলে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে, কথা বলতে পারছে না, কিন্তু মুখ দিয়ে লালা ঝরছে, আর তার পায়ের উপর দুটো দাগ রয়েছে আর কি। এটা দেখে তার মা চিৎকার দেয় যে আমার ছেলেকে সাপে কেটেছে। এদিকে তার বাবার নাম ছিল জয়নাল মিয়া, সেও ছুটে আসে, এসে দেখে কালামের এই অবস্থা। এখন ওই গ্রামে সাপে কাটা রুগীর চিকিৎসা কে করতে পারে? মতি কবিরাজ। মতি কবিরাজকে গিয়ে খবর দেওয়া হয়, যেহেতু এলাকায় তার ওঝা হিসেবে একটা সুখ্যাতি আছে, বিশেষ করে সাপে কাটা রুগীর ট্রিটমেন্টের বিষয়ে তার যথেষ্ট পারদর্শিতা ছিল। মতি কবিরাজ আসে, এসে দেখে এই অবস্থা, বলে ওকে ঘর থেকে বাইরে বের করো। এরপর মতি কবিরাজ সে তার কাজ শুরু করেছে। সে বলে যে হ্যাঁ, ও উঠবে, বসবে, কথা বলবে, কিন্তু ও কিন্তু আর কোনোদিন হাঁটতে পারবে না। মতি কবিরাজ বিষ নামানোর নাম করে এমন কিছু করেছিল যার কারণে এই কালামের দু পা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এদিকে মতি কবিরাজ হাসতে হাসতে চলে যায়। এভাবে দেখতে দেখতে একটি বছর চলে যায়, আর যে কালাম পুরোপুরি ঘরবন্দি হয়ে যায়। এলাকার মানুষজন অবশ্য কিঞ্চিত খুশি হয়েছিল, কারণ এই ছেলেটা অনেককেই বিরক্ত করত। ওই যে বললাম, কারো গাছের ডাব, কারো গাছের আম, কারো গাছের পেঁপে, এই সমস্ত জিনিসগুলো চুরি করত। আর একটা বিষয়, এই যে রূপা দাদি, ওনার ওই বিয়েটা ভেঙে যাবার পর আর কোনো ঘর থেকে বিয়ে আসছিল না। এভাবে কিন্তু একটি বছর চলে গিয়েছে। শীতকাল চলে আসে। আগেকার দিনে তখন কিন্তু শীতকালে গ্রাম বাংলায় যাত্রাপালা, সার্কাস এগুলো কিন্তু হতো। তো ওইখানে একটা যাত্রাপালা এবং সার্কাসের আয়োজন করা হয় আর কি। যারা এটা করেন, বিশেষ করে এই যে সার্কাসের যারা কলাকুশলী আর কি, তো ওনারা এই ধরনের কলাকৌশল যেগুলো দেখান, ওনারা কিন্তু ওখানে ছোট ছোট ঘর তৈরি করেন, ছাপড়া ঘরের মতো বা টিন দিয়ে ছোট ছোট ঘর তৈরি করেন। তো হয় কি, এই কালাম বাড়ির সামনে একটা চেয়ারের উপর বসে আছে, মাঝে মাঝে তাকে বাড়ির বাইরে এনে ওই রোদ তাপানোর জন্য বা রোদ পোহানোর জন্য তাকে কিন্তু বাইরে বসিয়ে রাখা হতো। কালাম বসে আছে, তো ওই সার্কাস বা যাত্রাপালার কোনো একজন ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। সে কালামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অনেকক্ষণ যাবৎ তাকে দেখে। এরপর আস্তে আস্তে কালামের কাছে আসে, এসে বলে, কি বাবা, তোমার কি হয়েছে? তখন পাশে কিন্তু এই যে সাত্তার মিয়া ছিল, তার বন্ধু। কালাম কিছু বলে না, আসলে কালাম বলে না, কি বলবে, বলারই বা কি আছে। তখন সাত্তার মিয়া বলে, এই ব্যাপার, তাকে তো সাপে কেটেছিল, ওই সাপের বিষ নামানোর সময় দুটো পা প্যারালাইজড হয়ে গেছে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, যাও ওকে ঘরের ভিতরে নিয়ে যাও, এখন আর রোদে রাখার দরকার নেই, আমি তোমাদের ঘরে আসতেছি। তখন এই সাত্তার মিয়া ধরাধরি করে কালামকে বাড়ির ভিতরে নিয়ে আসে। ওই লোকটাও কিন্তু আসে। এর মধ্যে কিন্তু কালামের বাবা জয়নাল মিয়াও চলে আসছে। তখন কিন্তু এই যে কিশোরগঞ্জ জেলা হয়নি, এটা ওই ময়মনসিংহ মহকুমার অধীনে ছিল আর কি। তো ওই লোকটা বলে যে আমি আপনার ছেলেকে সুস্থ করার চেষ্টা করব। এটা শোনার পর পরিবারের সদস্যরা অবাক হয়ে যায় যে সুস্থ করার চেষ্টা করবেন, ও তো প্রায় 1 বছর ধরে এইভাবে প্যারালাইজড হয়ে আছে। তখন বলে ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আপনাদের কোনো আপত্তি নেই তো? তখন এই যে জয়নাল মিয়া, তারপর এই যে কালামের মা বলে যে না, আমাদের তো কোনো আপত্তি না, আমার ছেলে সুস্থ হবে, এতে আপত্তি থাকার তো কথা না, আপনি আপনার মতো কাজ করেন। এর মধ্যে হয় কি, এই যে মতি কবিরাজ মানে এই যে রূপা দাদির বাবা, উনি আবার কয়েকদিনের জন্য ময়মনসিংহ গিয়েছিলেন। তো এই যে লোকটা, এই লোকটা বলে যে ঠিক আছে, আমি একটু পর আসছি, একটা জিনিস নিয়ে আসি, আমি আমার চিকিৎসা করার জন্য যেই উপকরণ লাগবে সেটা নিয়ে আসি। আমি তো এমনি হাঁটতে বের হয়েছিলাম, আপনাদের এলাকা দেখার জন্য বার হয়েছিলাম আর কি, তো আমি আসতেছি। এরপর উনি চলে যান। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে উনি আবার চলেও আসেন। দেখা গেল ওনার হাতে বিশাল একটা শিং রয়েছে। এই শিংটা মহিষের শিং বা গরুর শিং হতে পারে, এরকম একটা শিং রয়েছে।
উনি যখন শিং নিয়ে আসছেন তখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শিং দিয়ে কি করবেন, তখন উনি বলেন যে এটা দিয়ে আমি চিকিৎসা করি, আর এখন আপনার ছেলের চিকিৎসা করব, ওকে নিয়ে আমি একটা ঘরের মধ্যে ঢুকবো, আপনারা কেউ ঢুকবেন না, আপনার ছেলের সাথে আমার কথা হবে, আপনাদের সাথে কোনো কথা হবে না। এরপর কালামকে ধরাধরি করে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়, বাইরে সাত্তার মিয়া আছে মানে কালামের বন্ধু, আর কালামের মা বাবা আছে। এদিকে হয় কি, ঘরের ভিতর নিয়ে যাবার পর ওই কবিরাজ কালামকে বলেন যে এই যে শিংটা দেখতে পাচ্ছ, এর যে চোখা অংশ আছে ওইখানে দেখো যে ফু দেওয়ার মতো একটা ছিদ্র আছে, তুমি এখানে ফু দিবা, পরপর 3টা ফু দিবা, এরপর যেটা ঘটবে এটা নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। সত্যি তাই, কালাম ওই শিংটা হাতে নেয়, এটা দেখতে একটা শিঙ্গার মতো আর কি। শিংটা হাতে নেবার পর সে এক পাশে চোখা অংশের ওখানে কাটা ছিল, মানে ছিদ্র হয়েছিল আর কি, ওখানে ফু দেয়। প্রথমবার ফু দেয়, কিছুই হয় না, দ্বিতীয়বার ফু দেয়, কিছুই হয় না, তৃতীয়বার যখন ফু দিয়েছে তখন তো কালাম ভয় পেয়েছে। ফু দেওয়ার সাথে সাথে দেখে এই শিংয়ের ভেতর থেকে কালো কুচকুচে একটা সাপ কোত্থেকে যেন বের হয়ে আসছে, মানে একটা দাঁড়ার সাপ বা গোখরা সাপের আকৃতি যেরকম হয় ওই রকম একটা সাপ, ওটা ফনা তুলে দাঁড়িয়েছে একদম কালো কুচকুচে। তখন ওই লোকটা বলছে যে কালাম তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমার অনুগত একটা জিন, এখন যেটা হবে তুমি খালি তাকিয়ে তাকিয়ে দেখো। এদিকে সাপটা কিন্তু ফনা তুলে আছে, আর ওই লোকটা ওই সাপকে জিজ্ঞেস করছে এই বলতো এই ছেলেটার কি হয়েছে। তখন ওই সাপটা মানুষের মতো কথা বলছে, তবে অনেকটা নাকি নাকি কণ্ঠ এরকমটাই আর কি শুনছিল এই কালাম। সাপটা বলছে যে ওকে কালো জাদুর মাধ্যমে সাপ চালান করা হয়েছিল, সেই সাপটা ওকে কামড় দিয়েছে, আর এই চালানটা করেছিল তারই পাশের বাড়ির মতি কবিরাজ, আর সাপের বিষ নামানোর কথা বলে তার পায়ের রগের ভিতরে বিষাক্ত 2টো সুই ফুটিয়ে রেখেছে। এটা এমনভাবে ফুটিয়েছে বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় নাই, এমনকি ওখানে যদি কাটাও হয় ভেতর থেকে সুই বের করা যাবে না, কারণ এটা জাদুর মাধ্যমে করা হয়েছে। এই জন্যই সে প্যারালাইজড হয়ে গেছে, 2 পা অবশ হয়ে গেছে। তখন ওই ব্যক্তি বলছেন ঠিক আছে, তুই যখন বুঝতে পেরেছিস সুই 2টা বের করে ফেল, আর ওর সুস্থতার জন্য যা যা করার দরকার করে ফেল। তখন ওই সাপটা বলে ঠিক আছে এখনই করে দিচ্ছি। এরপর সাপটা ভ্যানিশ হয়ে যায়, সে যে কিভাবে কি করেছে এটা বোঝা যাচ্ছে না। কালাম একদম সুস্থ শরীরে হাঁটতে হাঁটতে বের হয়েছে, যেই মানুষটা 1 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে, হাঁটতে পারে না, কোথাও যেতে পারে না, শুধু কথা বলতে পারে, 2 হাত নাড়াতে পারে, কিন্তু পা কিন্তু নাড়ানোর শক্তি তার ছিল না। এই ছেলেটা, যেই ছেলেটা একটু আগেই তাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে বসিয়ে রাখা হয়েছে, সেই ছেলেটা এখন হেঁটে হেঁটে ওই লোকের সাথে বের হলো। যখন বের হয়েছে তখন কি হয়েছে না হয়েছে সবকিছু বলা হয়, আর ওই লোকটা বলে যে আমি এখন চলে যাচ্ছি, তবে আজকে ওকে কিছুই খাবার দিবেন না, হ্যাঁ পানি খেতে পারে, তবে অন্য ধরনের কোনো খাবার আজকে যেন না খায়, কালকে সকাল থেকে খেতে পারবে। এই কথা বলে ওই লোকটা চলে যায়। এই কালাম কবিরাজ যেই লোকটা, মানে যে লোকটা আসছেন আর কি, তার সাথে বিকেলে গিয়ে দেখা করে, কারণ উনি ওই সার্কাস পার্টির একজন লোক ছিলেন আর কি, বা যাত্রাপালার একজন লোক ছিলেন, নিশ্চিতভাবে বলা যায় না যে উনি আসলে যাত্রাপালার লোক ছিলেন না ওই সার্কাস পার্টির লোক ছিলেন। তখন ওই কালামকে নাকি ওই লোকটা বলে যে তোমার কপালে আমি একটা অদ্ভুত রকমের চিহ্ন দেখেছি, আমি তোমাকে আমার সমস্ত বিদ্যা শেখাবো, তুমি কি রাজি? কালাম তো রাজি হয়ে যায় এই কবিরাজি শিখতে। তখন ওই লোকটা বলে যে এটা শেখার জন্য কিন্তু আমার সাথে তোমাকে যেতে হবে, বেশ কিছুদিন আমার সাথেই তোমাকে থাকতে হবে, আর তুমি যে আমার সাথে যাচ্ছ এটা কিন্তু কাউকে বলতে পারবে না। তখন কালাম বলে ঠিক আছে আমি রাজি। লোকটা বলে আমাদের কাজ তো এখানে শেষ, এখানে আমরা যে শোগুলা করি এটাও শেষ, আমরা কালকে চলে যাব, আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে যাব, তুমি ওই ঠিকানায় চলে আসবে এই কিছুদিন পর, মানে একটা সময় বলে যে এই কিছুদিন পর। এরপর লোকটা ঠিকানা দেয়, তবে ঠিকানাটা নাকি ছিল ময়মনসিংহের যে হালুয়া ঘাট রয়েছে এই হালুয়া ঘাটের কোনো একটা জায়গায়। তো সেই ঠিকানা অনুযায়ী কোনো একদিন কালাম রাতের বেলা ঘর থেকে চুপি চুপি বাইরে বের হয়ে চলে যায়। এদিকে পরিবার থেকে খোঁজাখুঁজি হচ্ছে, 1 বছর পার হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। 1 বছর পর এই কালাম বাড়িতে ফেরত আসে কবিরাজ হয়ে। এদিকে
এই যে এতগুলো সময় গেল, প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হয়েছে, মানে এই কালামকে যে সাপে কামড় দিল এরপরে তো 1 বছর চলে গেল, সে প্যারালাইজড হয়েছিল, এরপর সে যে আবার বাড়ি থেকে চলে গেল, 1 বছর পর ফেরত এসেছে, তার মানে 2 বছর হয়ে গেল। এই 2 বছরের মধ্যে এই রূপা দাদির কিন্তু বিয়ে হয়নি, এমনকি কোনো জায়গা থেকে নাকি বিয়ের প্রস্তাবও আসতো না, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তার উপর যে কোনো কালো জাদু করা হয়েছে বা এরকম কোনো কিছু কিন্তু না, কারণ এই যে মতি কবিরাজ মানে রূপা দাদির বাবা, উনি তো কবিরাজি জানতেন, উনি নিজের জায়গা থেকে তদবির করেছিলেন। মূলত যেটা হয়েছিল তা হচ্ছে যে গ্রামে কারোর বিয়ে যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু বিয়ে হওয়াটা কঠিন। তার উপর আবার কথা উঠেছে এই রূপা দাদির সাথে 3 বছর সম্পর্ক ছিল হচ্ছে এই কালামের। তখন তো মানুষের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেছে, বিয়ের প্রসঙ্গ উঠলেই এই কথা ও ওই কথা বলে কিন্তু বিয়ে ভেঙে দিত, বা যারা পাত্রী দেখতে আসবে তারা যখন আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতো তারা বলতো তার তো বিয়ে এই কারণে ভেঙে গেছে, তখন তারা কিন্তু আর আগাতই না। এই কারণেই মূলত 2 বছর আসলে ওভাবে তার বিয়ের কোনো প্রস্তাবনাও আসেনি, এটাই অনুমান করা হয় আর কি। তো যাই হোক, 1 বছর পরে ফেরত এসে তার বন্ধু সাত্তারের সাথে দেখা করে। সাত্তারও তো এই 1 বছর পর তার বন্ধুকে দেখে খুব খুশি হয়। সাত্তারের সাথে এই কালামের প্রথম কথাই ছিল, কিরে সাত্তার, রূপার কি অবস্থা? এই কথার উত্তর না দিয়ে তখন সাত্তার বলে, সে কথা পরে বলতেছি, আগে বল তুই এতদিন কোথায় ছিলি? তখন কালাম বলে, বলবো, সবই বলবো। এরপর তার বাড়িতে যখন আসলে সে ফেরত এসেছে, মা বাবা তো অনেক খুশি, 1 বছর পর ফেরত এসেছে। জিজ্ঞেস করে তুই কোথায় ছিলি? তখন কালাম বলে যে আমি অমুক জায়গায় ছিলাম, আর ওই যে লোকটা আমাকে চিকিৎসা করতে আসছিল আমি তার কাছে ছিলাম এই 1 বছর। তো এরকমটা বলে যে সে কোথায় ছিল। এখন তো বলতে আর কোনো সমস্যা নাই। আর হয় কি, এই যে কালাম একটা ব্যাগ নিয়ে আসলে এই ব্যাগের ভিতর থেকে ওই যে শিং, যেটা গরু বা মহিষের শিংয়ের মতো হতে পারে, যেটা শিংগা এক পাশে ছিদ্র আছে এক পাশে ফু দেওয়া যায়, ওই জিনিসটা ব্যাগ থেকে বের করে। তখন তার মা বাবা বলে, কিরে তুই এই জিনিস কোত্থেকে নিয়ে আসলি? তখন বলে আমার ওস্তাদ এটা আমাকে দিছে। এর কয়েকদিন পর সাত্তার আর কালাম এক জায়গায় বসে আছে। তখন কালাম বলছে যে সাত্তার দেখ, এই রূপা আমাকে পাত্তা দিত না, কিন্তু এখন এমন একটা কাজ করব, দেখবি অল্প কিছু সময়ের মধ্যে রূপা এখানে হাজির হবে। সাত্তার তো বিশ্বাসই করে না এটা সম্ভব, তার তো বিশ্বাসই হয় না। তখন কালাম কি করলো, একটা মাটির ঢিল হাতে নিল, কিছু একটা পরে আকাশের দিকে ছুড়ে দিল। ওই ঢিলটা তো আবার কিছুক্ষণ পর ওই মাটির উপরেই পড়েছে। এই মোটামুটি আনুমানিক আধা ঘন্টার কাছাকাছি সময় হবে, দেখা গেল হন্তদন্ত হয়ে রূপা কালামের কাছে ছুটে আসছে, সাথে হলো এই আমেনা দাদি। মানে রূপা বাসার থেকে পাগলের মতো এই কালামকে খোঁজার জন্য বের হয়েছে। পথিমধ্যে আমেনা দাদির সাথে দেখা, আমেনা দাদি আবার রূপা দাদির সাথে দেখা করতে যাচ্ছিল। তখন এই আমিনা দাদি জিজ্ঞেস করে, কি কোথায় যাচ্ছি? বলে কালামের কাছে। এটা শুনে তো আমিনা দাদি অবাক হয়ে গেছে, ঘটনা কি সমস্যা হলো? তখন আমিনা দাদি বলছে, চল আমিও তোর সাথে যাব। এই জন্য উনি সাথে চলে আসছেন। এসেই এই কালামকে রূপা দাদি বলছেন, কি কালাম তুমি কেমন আছো? তুমি আমাকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শোনার সাথে সাথে আমিনা দাদিও অবাক, আর ওই সাত্তারও অবাক। বলে কি, এটা কিভাবে সম্ভব? তখন এই কালাম মুচকি মুচকি হেসে দিয়ে বলে, যাও তুমি এখন বাড়িতে যাও, তোমার সাথে পরে কথা বলবে এগুলা নিয়ে। কিন্তু এই রূপা দাদি কোনোভাবেই যাবে না। সে বলে যে আমি বাসার থেকে বের হয়ে আসছি, আমি তোমাকে বিয়ে করবো, তোমার সাথে আমি যাব, তুমি যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাব। অনেক বুঝিয়ে শুনিয়ে আমিনা দাদির সাথে এই কালাম রূপাকে পাঠিয়ে দেয়। এদিকে এই সাত্তার বোঝাই, তুই এটা কিভাবে করলি? তখন কালাম বলে, বলবো রে বলবো, তোকে একদিন সবই বলবো, অপেক্ষা কর। এদিকে হয় কি, এই যে আমেনা দাদির বাবা, উনি পুকুরে মাছ ধরার সময় একটা সাপে কামড় দেয়। মতি কবিরাজ কানা হয়, সাপে কামড় দিলে কিভাবে বিষ নামানো হয়, এলাকার মানুষ তো সেটা দেখতে চায়, মানুষ কিন্তু ছুটে এসে দেখতো। তো মতি কবিরাজ চেষ্টা করছে তার পদ্ধতিতে। ওই সময় নাকি সেখানে কালাম এসে হাজির হয়, এসে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। এদিকে এই যে মতি কবিরাজ এত চেষ্টা করছে, বিষ আর নামে না। এটা দেখে কালাম মতি কবিরাজকে বলে, কি চাচা মিয়া, বিষ নামাতে পারেন না?
আপনি আর কোনোদিনই পারবেন না। এতটুকু ছেলেপেলের মুখে এরকম অভিজ্ঞ লোকের কানে যদি এই কথা যায় তাহলে তার শরীরে রাগ উঠে যাবে, এটাই তো স্বাভাবিক। তখন রাগ করে মতি কবিরাজ বলে ওঠে, এই বেটা আমি পারবো না, না তো তুই করে দেখা। কালাম কবিরাজ বলে, সেটা তো আসলে আমার কোনো কাজ না, আপনি এসেছেন আপনি করে দেখান, আমাকে তো আর কেউ ডেকে আনেনি। তখন কালাম কবিরাজ মানে এই কথা বলেছে, তখন এই মতি কবিরাজ বলছে যে আমি বলছি তুই কর। তখন মতি কবিরাজ যখন এই কথা বলছে তখন কালাম কবিরাজ বলতেছে যে এই নানা তো বলে না, আপনি বললেই কি হবে নাকি, ওনারা একবার বলে দেখাক, আমি এখনই বিষ নামিয়ে দেখাবো। তখন মতি কবিরাজ রেগে গিয়ে বলে, আমি তোকে বলছি এখনই নামিয়ে দেখা। কালাম কবিরাজ এমন একটা ভাব করলো এটা তার বা হাতের খেলা। সে এগিয়ে গিয়ে ঠিক যেখানে সাপে কামড় দিয়েছে তার ঠিক একটু উপরে হাত দিয়ে টাচ করেছে। সবাই দেখছে যে এই যে সাপে কামড় যে দিয়েছে, যেখানে ছিদ্র হয়ে গেছে, দাঁতের কারণে যেখানে ছিদ্র হয়ে গেছে, ওখান দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কিছুটা রক্ত পড়লো, এরপর রক্ত বন্ধ হয়ে গেল। এরপর দেখা গেল রুগী উঠে বসেছে দিব্যি সুস্থ। সবাই তো অবাক, সবার মুখে মুখে রটে গেল যে গ্রামে মতি কবিরাজ থেকেও বড় কবিরাজের আবির্ভাব করেছে, এটা হচ্ছে কালাম। কালাম এখন মস্ত বড় কবিরাজ হয়ে গেছে। আর চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে মতি কবিরাজ খুব অপমানিত হলো, মানে সে এমন লজ্জা পেয়েছে। এরপর সে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। গ্রামে ছড়িয়ে গেল কালাম এখন মস্ত বড় কবিরাজ। সবাই কালামের সাথে কবিরাজ নামটা জুড়ে দিল, মানে কালাম কবিরাজ। এদিকে এই যে মতি কবিরাজ, তার মনের মধ্যে তো অনেক জিদ যে এরকম একটা অল্প বয়স্ক ছেলের কাছে অপমানিত হতে হলো। ওই রাত্রেই মতি কবিরাজ আবার সাপ চালান করে দেয় কালাম কবিরাজের ঘরে। কালাম কবিরাজ শুয়ে আছে, হঠাৎ করে কিছু একটা এসেছে, এটা কিন্তু কালাম কবিরাজ বুঝতে পেরেছে। তখন কালাম কবিরাজ যে ঘুমিয়ে গেছে বিষয়টা এরকম না, সে জেগেই ছিল। সাপটাকে সে দেখে, দেখার পর হাত বাড়িয়ে দেয় সামনে, একদম পোষা পাখির মতো। এই সাপটা মনে হলো উড়ে এসে কালাম কবিরাজের হাতের উপরে বসে। তখন সে আস্তে করে একটা হাড়ির মধ্যে সাপটাকে রেখে দিয়ে ওই মাথার উপরে কোনো কিছু একটা রেখে দেয় আর কি। এরপর সে ঘুমিয়ে যায়। সকালবেলা ওই হাড়ি সহ সাপ নিয়ে মতি কবিরাজের বাড়িতে সে হাজির। সাথে রয়েছে সাত্তার মিয়া, তার বন্ধু। তখন এই কালাম কবিরাজ এই মতি কবিরাজকে বলে, কি চাচা মিয়া, এসব ছোটখাটো জিনিস দিয়ে কাজ করলে হবে? নাও তোমার সাপ নাও, পারলে আরো বড় কিছু পাঠাইও, তখন দেখা যাবে। এই বলে ওই জিনিসটা দিয়ে কালাম কবিরাজ চলে আসেন সাত্তার মিয়াকে নিয়ে। আসার সময় সে সাত্তার মিয়াকে বলে, সাত্তার রে, আজকে তোকে একটা জিনিস দেখাবো। সাত্তার বলে, কি দেখাবি? কালাম কবিরাজ বলে, আচ্ছা বলতো তোর এখন কি খেতে ইচ্ছে করছে? তখন সাত্তার মিয়া বলে, দোস্ত আমার তো এখন গরম জিলাপি খেতে ইচ্ছা করছে। তখন কালাম কবিরাজ বলে, চোখ দুটো বন্ধ কর। তখন সাত্তার মিয়া একটু চোখ বন্ধ করে, 1 মিনিটের মতো কাছাকাছি সময় হবে আর কি। সে বলে, এখন চোখ খোল। চোখ খুলে দেখে গরম গরম জিলাপি, মানে ধোয়া উঠছে এমন একটা অবস্থা, মানে এত গরম যে এখন মুখে দিলে মুখ পুড়ে যাবে, কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। তখন কালাম কবিরাজ বলে, এগুলো সবগুলা খা, কোনো সমস্যা নেই। তো তারা খায়। সাত্তার মিয়া তো খুবই অবাক। কিশোরগঞ্জে কিন্তু একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকা বাইচ। বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হতো, এখন অনেকটা কমে গেছে। কালাম কবিরাজের নানা বাড়ি ছিল হলো মিঠামইন। মিঠামইনে কিন্তু সবসময় নৌকা বাইচ হতো, বিশেষ করে এই বর্ষাকালে আর কি। তো কালাম কবিরাজ তার বন্ধু সাত্তার মিয়াকে নিয়ে নৌকা বাইচ দেখার জন্য তার নানা বাড়িতে গিয়েছে। তো যেদিন নৌকা বাইচ, ওদিন মোটামুটি প্রায় 45 থেকে 50টা নৌকা এসেছিল। কালাম কবিরাজ সাত্তারকে বলে, এই তুই দেখবি একটা জিনিস, সেটা হলো এই যে নৌকাগুলা যাচ্ছে এরা ঠিক মাঝখানে গিয়ে আটকে যাবে। 3টা নৌকা পানির পাকে তলিয়ে যাবে, আর এই 3 নৌকাতে যারা যারা ছিল প্রত্যেকেই একদম নদীর তলদেশে চলে যাবে।
আর একটা নৌকা আছে পেছন থেকে আগাতে আগাতে, সেই শুধু সামনে যাবে, আর কেউ কিন্তু যেতে পারবে না। শোন, তুই এই নৌকা বাইচ আয়োজক কমিটির কাছে গিয়ে বল আজকে যেন নৌকা বাইচ না হয়। সাত্তার গিয়ে দেখে ওখানে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা, ওখানকার গ্রামের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তারা ওখানে বসে আছেন, সরকারি লোকজনও বসে আছে। এদিকে সাত্তার মিয়া ভয়ে ভয়ে ওখানে গিয়ে এই কথা যখনই বলছে, ওখানকার একজন ব্যক্তি ঠাস করে তার গালে একটা চর বসিয়ে দিয়েছে। চর বসিয়ে দিয়ে বলে, দিন দুপুরে নেশাপানি করে আসছো এখানে না, যা ভাগ বেটা, পাগল ছাগল কোথাকার। তখন সে তো চর একটা এমন খেয়েছে যে মুখের উপর হাত দিয়ে মুখ ঘষতে ঘষতে সে এই কালামের কাছে সে বলে, তোর জন্য আমি এখন এত জোরে একটা চর খাইলাম, আমাকে নেশাখোর বললো, পাগল বললো। এই কথা শোনার পর কালাম কবিরাজও ওইখানে গেল, গিয়ে ওই একই কথা বলল। এবারে অবশ্য কালাম কবিরাজকে চর থাপ্পড় না মারলেও কোত্থেকে একটা দড়ি নিয়ে এসে এই কালাম কবিরাজ আর সাত্তার মিয়াকে একটা গাছের সাথে টাইট করে বেঁধেছে, যে এই দুইটা এখন এই বাইসের মধ্যে একটা ঝামেলা পাকাবে, আর কাউকে যেন এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতে না পারে। এই দুইটা বাইস শেষ হওয়ার আগ পর্যন্ত এই গাছের সাথেই আটকানো থাকবে। কালাম কবিরাজের কথা তো কোনো দামই দেয় নাই, উল্টো এই দুইটাকেই গাছের সাথে বেঁধেছে। শুরু হয়ে গেল বাইচ। এদিকে ওই কালাম কবিরাজ বলতেছে যে আজকে যে ঘটনা ঘটবে তার জন্য কিন্তু আপনারাই দায়ী, মনে রাখেন। এদিকে কালাম কবিরাজ সাত্তার মিয়াকে ইশারা করে বলছে, ওই দেখ সামনে ওই যে নৌকাটা দেখা যায় না, ওই নৌকাটাই শুধু সামনে আগাতে পারবে, আর একটাও আগাতে পারবে না, দেখিস। এদিকে নৌকা বাইচ শুরু হয়ে গেল। সত্যি দেখা গেল হঠাৎ করেই একটা জায়গায় এসে সবগুলো নৌকা আটকে গেছে, মনে হচ্ছে কোন নৌকাগুলোই আগাচ্ছে না, তারা চেষ্টা করছে কিন্তু আগাচ্ছে না। আর তখনই হঠাৎ করে একটা জায়গায় পানির পাক সৃষ্টি হলো, তিনটা নৌকা ওই পানির পাকের মধ্যে পড়ে গেল। অন্য যে নৌকাগুলো ছিল তারা সেই নৌকা থেকে নেমে দ্রুত সাঁতরে নদীর পাড়ে চলে আসলো। তিন নৌকার সবগুলো মানুষ ওই নৌকার সাথেই পানির নিচে তলিয়ে গেল। আর এই সময় একটা নৌকা আস্তে 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 সামনের দিকে এগিয়ে চলে গেল, মানে তারা কিন্তু দিব্যি বেয়েই যাচ্ছে, তাদের এগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। এখন এই ঘটনার পেছনে তাদের কোনো হাত আছে কি নাই এই বিষয়টা বলা মুশকিল। তো যাই হোক, এদিকে এরকম একটা ঘটনা ঘটলো। এরপর লোকজনের মাথায় আসলো, আরে এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি দুইটা লোককে, এরা তো ঠিকই বলছিল। তারা গাছের কাছে গিয়ে দেখে নাই, দড়ি ওখানেই আছে, দুইজন লোক নাই। তখন লোকজন বুঝতে পারছে এদের কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে, এই জন্য দড়ি এখানেই পড়ে আছে, কিন্তু এরা এখান থেকে চলে গেছে। এদেরকে কে চেনে? একজন বলল, আর একে তো চিনি, এর নাম হলো কালাম, এখন কবিরাজি শিখেছে, আর সাথে তার চেলা সাত্তার মিয়া। তার বাড়ি কোথায়? খোঁজ খবর নিয়ে ওখানকার যিনি চেয়ারম্যান ছিলেন আর কি, তার নাম ছিল তোতা মিয়া। এই তোতা মিয়া আরো কয়েকজন লোককে নিয়ে ওই কালাম কবিরাজের বাড়িতে গেছে, গিয়ে দেখে কালাম কবিরাজ আর সাত্তার মিয়া দিব্যি বসে বসে গরম ভাত খাচ্ছে বাড়ির। তখন এরা বলছেন যে আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এখন কি করা যায়, তোমাদের সাথে তো খারাপ আচরণ করছি, এই জন্য আমরা দুঃখিত, ক্ষমা চাচ্ছি, কিছু একটা করো। তখন নাকি কালাম কবিরাজ কাগজে কিছু একটা লিখে দেয়, এটা ঠিক কোন ভাষায় লেখা হয়েছিল এটা জানা যায় না। তখন কালাম কবিরাজ বলছিল যে এই কাগজটা একজন সাহসী পুরুষ লোকের হাতে দিবেন, যেইখানে গিয়ে নৌকাটা ডুবেছে ওই জায়গায় গিয়ে তাকে 7টা ডুব দিতে হবে। এই কাগজটা হাতে নিয়ে 6 বার ডুব দিবে, আবার উঠবে, কোনো সমস্যা নেই। 7 বার ডুব দেওয়ার পর, মানে 7ম ডুবে গিয়ে সে হাতের এই কাগজটা পানির ভিতরে ছেড়ে দিবে, এরপর সে চলে আসবে উপরে। সত্যি তাই করা হলো, একজন লোককে দিয়ে এই কাজটি যখনই করা হয়েছে, সে ওই 7ম ডুবে ওই কাগজটা পানিতে ছেড়ে দিয়ে আবার সাথে যখনই উপরে চলে এসেছে, তখনই মনে হলো পানিতে পাক সৃষ্টি হয়েছে, যেভাবে ঘন্টাখানেক আগে পাক সৃষ্টি হয়েছিল। এই পাক যখন সৃষ্টি হয়েছে তখন দেখা গেল ওই যে 3টা নৌকাই ভেসে উঠেছে পানির নিচ থেকে, আর 10টা লাশ ভেসে উঠেছে, একটা লাশ পাওয়া যায়নি। মানে ওই যে 3টা, এই 3টা নৌকাতে নাকি 11 জন ব্যক্তি ছিল সব মিলিয়ে।
ছোট ছোট নৌকা ছিল, ওই 3টা নৌকা। তখন কালাম কবিরাজ জানিয়েছিল যে ওই একজনকে পাওয়া যাবে না, এই একজনকে বিশেষভাবে বলি দেয়া হয়েছে। এই 10 জনকেও মেরে ফেলা হয়েছে, তবে এই একজনকে কোনোভাবেই পাওয়া যাবে না। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। এরপর আরো অনেক ধরনের ঘটনাই রয়েছে। ওনার সাথে যেই আরো ঘটনা রয়েছে সেগুলো পরবর্তীতে আরেকটু সংগ্রহ করে জানানোর চেষ্টা করবেন, কেননা একটি ঘটনাই পুরোপুরি বলতে পারেননি মামুন ভাই, যেহেতু ওনারা অনেক কর্মব্যস্ততার মধ্যে সময় কাটান। এরকম ঘটনা লিখে পাঠানো ওনাদের জন্য সময় সাধ্য, কষ্টসাধ্যও বলতে হবে। তবে এতটুকু বলে রাখি যে এই যে রূপা দাদির সাথে কালাম কবিরাজের বিয়ে হয়েছিল, এরপর আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো পরবর্তীতে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। এই যে রূপা দাদি আর কালাম কবিরাজের ঘটনা, এটা তো পরবর্তীতে বিভিন্ন কারণে আস্তে আস্তে অনেকেই জেনেছেন। অনেক বিষয়গুলো তো মানুষ জানতো না, আস্তে আস্তে জেনেছেন আর কি। একটা বিষয় তা হচ্ছে যে কালাম কবিরাজের জন্য রূপা দাদি নাকি চুলার উপরে ভাত বসিয়েছিল। এটা নিয়েও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। ওই জায়গাটা নাকি এখনো রয়েছে, বা ওই জায়গার যেই আশেপাশে যেই যতটুকু প্লেস, ওটাকে নিয়েও বেশ কিছু ব্যাপার এখনো রয়েছে। এগুলো পরবর্তীতে সময় পেলে আমাদেরকে জানাবেন, লিখে পাঠাবেন বা রেকর্ড করে পাঠাবেন বলে জানিয়েছেন মামুন ভাই। আমরা অপেক্ষায় থাকব যে কালাম কবিরাজ এবং রূপা দাদির এই যে ঘটনাটা, এটা আসলে চূড়ান্তভাবে কি হলো, ফাইনালি উনি কিভাবে রূপা দাদিকে বিয়ে করেছিলেন, আর এই যে নৌকাডুবি সহ আরো বেশ কয়েকটি বিষয় শুনলাম, এই ঘটনার পেছনের ঘটনাও যদি থেকে থাকে সেটাও আমরা জানতে চাই। আমরা অপেক্ষায় থাকবো। ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে, এত কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন এই জন্য, আর যিনি ওনাকে ঘটনাটি দিয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, সুমন ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রিদওয়ানুল ইসলাম রিফাত। ওনার বাড়ি ময়মনসিংহে। উনি বর্তমানে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত রয়েছেন, আর পার্ট টাইম একটি স্কুলে চাকরি করছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাদ্রাসাতে বেশ কয়েক বছর উনি শিক্ষকতা করেছেন। মূলত মাদ্রাসাতে এই যে বাংলা, অঙ্ক, ইংরেজি যে সাবজেক্টগুলো রয়েছে, উনি জেনারেল শিক্ষক হিসাবে এই সাবজেক্টগুলো পড়াতেন। তো ঘটনাটি মূলত যেই জায়গাকে কেন্দ্র করে, এই জায়গার এক্সাক্ট লোকেশনটা আমরা সঙ্গত কারণে বলছি না, কেননা এটা একটা প্রতিষ্ঠানের রেপুটেশনের সাথে জড়িত। তবে এতটুকু বলছি, এটা গাজীপুরে অবস্থিত। গাজীপুরের যে মেইন শহর, এই শহরেরই ভেতরে কোন একটা জায়গায়। সেখানে কিন্তু আশেপাশে মানুষজন বসবাস করে, এমনকি ওই জায়গাতেও মানুষ বসবাস করে। ঘটনা বেশ কয়েকটা অংশে বিভক্ত, তবে ঘটনাগুলো বলার আগে ফ্ল্যাটের বর্ণনাটা আমরা দেই। ফ্ল্যাটটির পশ্চিম পাশে পরিত্যক্ত 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিং রয়েছে, আর এটার যে একদম নিচ তলা, এইটা কাঠের গোডাউন হিসাবে মাঝে মাঝে ব্যবহার করা হয়। পূব পাশে 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার 4 তলা পর্যন্ত ব্যবহার করা হয়, আর এটার উত্তর পাশে কাছাকাছি জায়গাতেই 6 তলা বিশিষ্ট একটি পরিত্যক্ত গার্মেন্টস রয়েছে, আর এটার দক্ষিণ পাশে রাস্তা। এই বিল্ডিংটা 3 তলা বিশিষ্ট, যার প্রতিটা তলায় উত্তর এবং দক্ষিণ পাশে 2টি করে ইউনিট রয়েছে। ফ্ল্যাটটির 2য় তলাতে আবাসিক অনাবাসিক একটি নুরানি মাদ্রাসা। এটা বালক বালিকা উভয়ের জন্যই আর কি। এই মাদ্রাসাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। ঘটনাগুলো মূলত মাদ্রাসার যেই বালিকা শাখা, এই বালিকা শাখার শিক্ষিকা এবং ছাত্রীদেরকে নিয়েই ঘটেছিল, তবে অন্য অংশেও ঘটেছে। চলুন মূল ঘটনায় চলে যাই। ওখানে কিন্তু বেশ কিছু বিষয় সবসময় ঘটতে থাকে। রাতে ঘুমানোর পর মনে হয় কেউ পা ধরে টানছে,
বুকের উপর চেপে বসে আছে। ওয়াশরুমে যাবার পর দরজা হঠাৎ করেই আটকে যায়। ইলেকট্রিসিটি থাকার পরও বাতি জ্বলে না। ওয়াশরুমে কেউ গিয়েছে, হঠাৎ করে বাতি বন্ধ হয়ে গেছে। একটা বাচ্চা মানুষ ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ করে যদি বাতি বন্ধ হয়ে যায়, তাহলে তার মধ্যে কি ধরনের আতঙ্ক কাজ করে। এটা তো শুধু বাচ্চা না, এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে আমরা ভয় পেয়ে যাই। দেখা যাচ্ছে যে বাচ্চাদের সাবান হারিয়ে যাচ্ছে, ব্রাশ হারিয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনাই ঘটছে। অনেকদিন যাবৎ এই সমস্ত ঘটনা ঘটার কারণে অনেকে নাকি অভ্যস্তও হয়ে গেছে। ঘটনাটা আসলে শুরু হয় কবে থেকে? ঘটনাটা শুরু হয় 2024 সালের এপ্রিল মাস থেকে, বা হয়তো বা মে মাস বা মার্চ মাসের শেষ দিক, এরকম হতে পারে আর কি। তো ওই যেই মাদ্রাসাটা, এই মাদ্রাসার আবাসিক শাখার যে মহিলা বা বালিকা অংশ রয়েছে, ওখানে একজন টিচার ছিলেন, মহিলা টিচার। উনি অন্য জায়গায় চলে যান। এরপর তো আরেকজন শিক্ষিকাকে নেওয়া হয়। তার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে। প্রথম বেশ কিছুদিন ভালোভাবেই চলছিল সবকিছু। ঘটনাটা যেভাবে সূত্রপাত, সেটা হলো একদিন রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, মারাত্মক গরমও পড়েছে। এই যেই নতুন আসা শিক্ষিকা, উনি যেই রুমে থাকতেন, ওই রুমে আরো কিছু আবাসিক বাচ্চা ঘুমাতো। অনেক রাত, তারপর আবার ইলেকট্রিসিটি চলে গেছে, আশেপাশে বাতাসও কম। দরজা খুলে দিলে, মানে ওই রুমের যে বারান্দা, ওই বারান্দার দরজা খুলে দিলে কিছুটা বাতাস আসবে। উনি কি করেছেন, ওনার যে থাকার জায়গা, ওখানে একটা খাট ছিল, খাট থেকে নেমে ওই দরজাটা খুলে, ওই দরজার একদম বরাবর, অর্থাৎ দরজা খোলার সাথে সাথে মানুষ যে দরজা খুললে বাইরে যাবে, বাইরে থেকে ভেতরে আসবে, যেই রাস্তাটা আর কি, ওইটার উপরে উনি বালিশ নিয়ে শুয়েছেন। তখন কিন্তু ওনার ঘুম আসছে না। যখনই উনি শুয়েছেন, মনে হলো কোন একটা ছায়ামূর্তি লাফ দিয়ে ওনার বুকের উপর উঠে বসেছে আর গলা চেপে ধরেছে। উনি তো কোনোভাবেই এটাকে ছাড়াতে পারছেন না। উনি প্রথম দিকে মনে করেছেন এটা ওনার কোনো ছাত্রী এই কাজ করেছে। এরপর অবশ্য থেমে যায় বলতে জিনিসটা মনে হলো সরে গেল। উনি মনে করলেন যে এটা হয়তোবা ওনার মনের ভুল টুল, এরকম কিছু একটা হবে। এর কিছুক্ষণ পর হলো আরেকটা ঘটনা। উনি কিন্তু ওখানেই শুয়ে আছেন, মনে হলো ওনার পা ধরে কেউ টেনে এক পাশ থেকে আর এক পাশে সরিয়ে দিল। চিন্তা করলেন কি ব্যাপার, কে এই কাজ করলো, কাউকে একটু দেখলাম না। একটু আগেরটা মনে হয় মনের ভুল ছিল, কিন্তু এই কাজটা কে করলো? উনি আবার আগের জায়গায় সরে এসে শুয়ে পড়লেন, মানে ওই যে দরজা বরাবর। এবারও মনে হলো যে সেম কাজটাই হয়েছে। আর যখনই আবার এসে আগের জায়গায় শুয়েছেন, তখনই আবার ওনার বুকের উপর এসে কে যেন চেপে বসেছে। এইবার তো উনি কোনোভাবে ছাড়িয়ে নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তখন তো ওই রুমের সব বাচ্চারা জেগে গেছে। এদিকে ওই মহিলা টিচার রুমে আর থাকতে পারছেন না, ভয়ে ওই রুম থেকে বাইরে বের হয়ে আসছেন। রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। একজন সিনিয়র একজন নারী, তার সাথে আরো বাচ্চারা রয়েছে যারা বালিকা। রাতের বেলা যদি এরকম সিনিয়র একজন পার্সন চিৎকার চেঁচামেচি করে, তাহলে ওই বাচ্চা মেয়েদের কি অবস্থা হবে? তারা তো আরো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে। ওই ফ্ল্যাটে তো এইরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, কি একটা ভয়ঙ্কর ব্যাপার। আশেপাশে সবাই জেগে গেছে। কি হয়েছে? তখন আশেপাশের লোকজন যখন আসছে, তখন উনি বোরকা পরে নেন, যেহেতু সবার সাথে কথা বলতে হবে, ওনারা তো খাস পর্দা করেন। কি হয়েছে এটা যখন বলেছেন, তখন যিনি প্রধান শিক্ষক, ওনার কাছেও খবর দেওয়া হয়, উনিও চলে আসেন। উনি শোনার পর তো কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে এই ধরনের ঘটনা হতে পারে, কেননা এরকম ঘটনার রেকর্ড তো আগে এখানে নাই। এই জন্য উনি তো বিশ্বাস করতে চাইলেন না। পূর্বে তো এই ধরনের ঘটনা ঘটেনি। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, কোনোভাবেই ওই নতুন আসা নারী শিক্ষিকা উনি ওই রুমে থাকবেন না। বাচ্চারাও ভয় পেয়েছে। তখন হুজুর যেটা করলেন তা হচ্ছে, যেহেতু এই রুমে একটা সমস্যা হয়েছে, তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, সুতরাং এক্সচেঞ্জ করে ফেলতে হবে। এই রুমটা এক্সচেঞ্জ করে ওনাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আর এই অংশটা একদমই ছেলেদের, বিশেষ করে বালক যারা আবাসিক ছিল, এদেরকে দিয়ে দেওয়া হয়। আর ওনাদেরকে বালকদের যে শাখা, ওই অংশে শিফট করা হয়।
আর হুজুর নির্দেশনা দেন যে এইখানে যারা থাকবেন অবশ্যই দোয়া দুরূদ পড়ে সবাইকে ঘুমাতে হবে। তো সেটাই করা হলো। ওই রুমটাতে একজন সহকারী শিক্ষক ছিলেন, তার সাথে আরো বেশ কয়েকজন ছাত্র ছিল আর কি। যেই রাতে ঘুমাতে গেছেন ওই রাতেই ঘটলো সেম ঘটনা। এই যে সহকারী শিক্ষক, উনি কিন্তু দরজা খুলে দরজার ওই জায়গাতে আবার শোন নাই, উনি কিন্তু ওনার জায়গাতেই শুয়েছেন। রাত আনুমানিক 1টা কি 1:30টার দিকে ওনার কাছে মনে হলো কোন একটা কালো ছায়া ওনার বুকের উপর চেপে বসেছে, আর একদম বরফের মতো ঠান্ডা হাতে ওনার গলা টিপে ধরেছে। অনেকটা সময় ছটফট করার পর মনে হলো ওই কালো ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। উনি তো লাফ দিয়ে উঠেছেন। উনি খেয়াল করলেন আশেপাশে বাচ্চারা কিছুই টের পায়নি। উনি বুঝতে পারলেন যে এখন যদি থাকি এবং আমি ঘুমিয়ে যাই, যদি আল্লাহ না করুক একটা বাচ্চার উপরে এই জিনিসটা চেপে বসে আর একটা দুর্ঘটনা ঘটে, এর দায় কে নেবে। উনি সাথে সাথে মোহতামি হুজুরকে ফোন দিলেন, মানে প্রধান শিক্ষককে ফোন দিলেন যে এই ঘটনা, এই যে আগে যে ঘটনা ঘটছে এটা আসলেই ঠিক, আপনি তো বিশ্বাস করেননি, এই যে আমার সাথে সেম ঘটনা ঘটছে, আমি এখন এখানে থাকবো না। কি এক বিপদ এই রাতের বেলা। যাই হোক, উনি বাচ্চাদেরকে নিয়ে যেই জায়গাটা ফাঁকা ছিল অন্য আর একটা সাইডে, সেখানে চলে গেলেন। ওই রুমে আর থাকলেন না। এই যে দুটো ঘটনা ঘটে গেল, এটা তো পুরো মাদ্রাসায় একদম বারুদের মতো ছড়িয়ে গেল। আর সবাই তো ভয় পেতে শুরু করলো। এরপরে ঘটলো আর একটা ঘটনা। এটা ঘটেছে কিন্তু দিনের বেলাতে। এই যে বালিকা শাখা, এই বালিকা শাখার একটা বাচ্চা মেয়ে, সে ওয়াশরুমে ঢুকেছে দিনের বেলাতেই। ওয়াশরুমে সে যখন ঢুকেছে, ঢোকার পর মাত্র সে একটু ঘুরেছে, তখনই সে দেখে দরজা ভেদ করে একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকেছে আর খপ করে তার গলা চেপে ধরেছে। শুধু গলা চেপে ধরেছে তা কিন্তু না, তাকে শূন্যে তুলে ফেলেছে। সে প্রাণপণ ছোটাছুটি করেও নিজেকে ছুটাতে ব্যর্থ হলো। তবে অল্প সময়ের মধ্যেই তাকে ছেড়ে দিল, কিন্তু সে নিজেকে ছাড়াতে পারেনি। সে যখন ছাড়া পেল, সে তখন চিৎকার করতে শুরু করলো। এতক্ষণ কিন্তু সে চিৎকার করতে পারেনি। এইদিকে ওয়াশরুমের মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাইরে থেকে সবাই ধাক্কাধাক্কি করছে। এই মেয়েটা যে দরজা খুলবে এই সেন্সটাও তার মধ্যে কাজ করছিল না। যাক, একটা পর্যায়ে এসে সে দরজা খুলে দেয়। বাইরে অন্য বাচ্চারা, তার ভয়ার্ত চোখ, এরকম ভয় পেয়েছে, এটা দেখে তো অন্য বাচ্চারাও মারাত্মক ভয় পেয়েছে। দিন দুপুরে কি হয়ে গেল। এদিকে ওই মাদ্রাসা যিনি মোহতামিম বা অন্য যারা শিক্ষক ছিলেন, বালক শাখায় বা বালিকা শাখায় যে শিক্ষিকা ছিলেন, ইনারা তো কেউই এই জিনে ধরার চিকিৎসা জানেন না। হুজুর পড়ে গেছেন এক মহা বিপদে। কি করি, এ তো সাংঘাতিক বিপদ, এতদিন তো ছিল না, হঠাৎ করে এই সমস্যা কেন হলো। উনি তো ওনার পরিচিত বিভিন্ন হুজুরদের সাথে কথা বলছেন যে এরকম সমস্যা, কি করি, আপনারা ভালো কোনো একজন হুজুরের সন্ধান দেন যিনি এই ধরনের সমস্যা সমাধান করতে পারে। ওনাদের জানা বিভিন্ন হুজুরদের নাম্বার দিচ্ছিলেন, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা আসেন, যেই আসুক না কেন মাদ্রাসার চারপাশে বন্ধ করে দিত। অল্প কয়েকদিন ভালো যায়, আবার সেম ঘটনা শুরু হয়। এই সমস্যার কারণে ছাত্রীরা তো অসুস্থ হতে শুরু করে, বিশেষ করে ছাত্রীদের উপর এটার প্রভাবটা বেশি পড়েছিল। অনেকেই মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছে। এই যে সমস্যাটা, এই সমস্যা একটা ভিন্ন মাত্রা লাভ করে যখন দিনের বেলাতে ভয়ঙ্কর একটা বাচ্চাকে সবাই দেখতে শুরু করে। সবাই কোরআন শরীফ পড়ছে বা তাদের নির্দিষ্ট পড়া পড়ছে, হঠাৎ করে দেখে কোত্থেকে একটা বাচ্চা চলে আসছে। বয়স 4 কি 5 বছর হবে। এর কপাল থেকে একদম মাথার পেছন অংশ, এই অংশটা ভেদ করে একটা রড ঢুকে বেরিয়ে গেছে, এবং রডটাকে তো মাথার ভেতরে গেছে, এই পাশ থেকে বেরিয়ে আছে, ও পাশ থেকে বেরিয়ে আছে। এই বাচ্চাটাকে দেখে, বাচ্চাটা হাসিয়েও না, কান্নাও করে না। সে কি করে, হঠাৎ করে কোন একটা বাচ্চার সামনে নাকি চলে আসে। যার সামনে আসে সেই শুধু দেখে, অন্য কেউ দেখে না। যে দেখে এরকম একটা দৃশ্য দেখেই তো চিৎকার চেঁচামেচি শুরু করে, অন্যরা তো কেউ দেখে না। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলে এটা নাকি চলে যায়। এটা যে একজন দেখে তা কিন্তু না, হঠাৎ হঠাৎ করে এক একজন দেখে, আর একজন দেখলে অন্যরা কিন্তু দেখে না। কিন্তু যারাই দেখেছে সবার বর্ণনা কিন্তু একই রকম, একই জিনিস দেখেছে। তো এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, তা হচ্ছে এই যে বালিকা শাখার একজন শিক্ষিকা, উনি পড়াতে পড়াতে হঠাৎ করে নাকি বারান্দার গ্রিলের ওখানে চলে যেত, গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতো। এটার কারণ কি
এইটা উনি আসলে নিজেও বলতে পারতেন না। তবে উনি পরবর্তীতে জানিয়েছিলেন যে মনে হয় কেউ একজন ওনাকে আকর্ষণ করছে। উনি যখন চলে যান উনি দেখেন যে এই ফ্ল্যাট বরাবর ওই পাশে যেখানে ওই যে পরিত্যক্ত গার্মেন্টসটা রয়েছে ওইখানে কোনো একটা যুবক বয়স্ক বা যুবক বয়সী কোনো একটা পুরুষ লোক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা উনি দেখতেন, কিন্তু ওনার দ্বারা তো ওখানে যাওয়াটা আসলে মানানসই হয় না। কারণ এই ধরনের মাদ্রাসাগুলোতে যারা শিক্ষিকা থাকেন তারা তো খাস পর্দা করেন, অন্যদের সামনে ওনারা যান না, কিন্তু হঠাৎ করে উনি ওইভাবে চলে যেতেন এবং উনি নিজেও বলতে পারতেন না ঘটনা কি হচ্ছে। ওনার ওরকম কোনো সেন্সই কাজ করতো না। উনি ঘুমের ঘোরে অনর্গল কোরআন তেলাওয়াত করছেন, তারপরে ঘুমের ভিতরে কান্নাকাটি করছেন। ছাত্রীরা তো ভয়ে তার পাশেই যেত না, দিনের বেলাতেই তার পাশে যেতে চাইতো না। ঘুমের ঘরে উনি যে কি করতেন এটা আবার জাগার পর উনি কিছুই বলতে পারতেন না। ওই শিক্ষিকাকে শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও জিনে আসর করার মতো ঝামেলা শুরু হয়ে গেল। উনি তো অসুস্থ হয়ে পড়লেন। তখন মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষিকার মা বাবাকে ডেকে তাদের মেয়েকে তাদের হাতে বুঝিয়ে দিয়ে মাদ্রাসা থেকে বিদায় দিলেন। কি আর করা, আর তো সমাধান ওনারা করতে পারছেন না। হুজুর ভাবলেন যে এই যে শিক্ষিকা, ইনার কারণেই হয়তো বা ঝামেলাটা হয়েছে, কারণ আগে যে শিক্ষিকা ছিলেন তিনি তো চলে গেছেন, কই তার সাথে তো কোনো কিছু হয়নি। এই শিক্ষিকা আসার পরে সমস্যা হয়েছে, নিশ্চয়ই ইনার সাথেই সমস্যা। কিন্তু নতুন আর একজন শিক্ষিকা আসার পর তার সাথেও এই একই ঘটনা ঘটতে লাগলো। ওনার সাথে যখন কয়েকদিন এই ঘটনা ঘটেছে, উনি একদিন ব্যাগ গুছিয়ে নিয়ে কর্তৃপক্ষকে জানালেন যে উনি আর থাকতে পারছেন না, উনি চলে যাবেন। যে কয়েকদিন চাকরি করেছেন এটার বেতন দিতে চাইলে উনি বলেন যে বেতনও লাগবে না, আমি চলে যাব। মানে এমন একটা অবস্থা। এর মধ্যে আবাসিক স্টুডেন্টের সংখ্যা মানে ছাত্রী সংখ্যা যেখানে ছিল প্রায় 40 থেকে 45 জন, সেখানে 15-16 জন এসে দাঁড়িয়েছে। আর আবাসিক ছাত্রীরা তারা তো ভয়ে থাকাই বাদ দিয়েছে, তারা অনাবাসিক হবে, মানে তারা আসবে পড়ে চলে যাবে, এখানে থাকবে না। এরকম একটা অবস্থায় মাদ্রাসার এহেন অবস্থায় মাদ্রাসার প্রধান শিক্ষকের একদম মাথা নষ্ট হবার জোগাড়। উনি সমানে ছুটে যাচ্ছেন কিভাবে এটার প্রতিকার করা যায়। মাদ্রাসায় ওনারা কোরআন তেলাওয়াত করছেন, সবসময় আমলের উপরে আছেন, তারপরও কেন এই সমস্যা এখানে শুরু হলো, প্রতিকার কেন হচ্ছে না। অনেক হুজুর আসছেন, কবিরাজও নিয়ে আসা হয়েছে যারা মূলত হুজুর না কিন্তু কবিরাজি করেন, এনারা কোনো সমাধান করতে পারলেন না। কেউ কেউ তো এখানে এসে কাজ করতে পারবেন না, মানে কাজ শুরুই করেন নাই, চলে গেছেন এখান থেকে। শুধু অল্প কয়েকজন যে কাজটি করেছেন সেটা হলো মাদ্রাসার চারপাশে বন্ধ করে দিয়ে গেছেন। তবে কয়েকজন জানিয়েছেন যে এই মাদ্রাসার উত্তর পাশে যে পরিত্যক্ত গার্মেন্টস রয়েছে ওখানে নাকি 17 জনের মতো জিন বসবাস করে, যারা দূর থেকে প্রভাব বিস্তার করে। এদের মধ্যে কেউ বোবা, কেউ আবার নাকি অতিরিক্ত জেদি প্রকৃতির। এরপর থেকে শুরু হলো আর একটা ভয়ের ঘটনা। মাদ্রাসায় যখন আবাসিক ছাত্রীরা নেই বললেই চলে, তখন ঘটনা শুরু হলো এই যে প্রধান শিক্ষক মানে মোহতামিম হুজুর, উনি যেই অংশে থাকতেন, ওনার যেই ফ্ল্যাট আর কি, সেই হুজুরের স্ত্রী এবং তার 2 বাচ্চার সাথে। হুজুরের স্ত্রী আর তার 6 বছরের মেয়ে, এনারা ঘুমের মাঝে ওই যেই বাচ্চাটাকে, 4-5 বছর বয়সী বাচ্চা, যার কপালের ভেতর দিয়ে ঠিক মাঝ বরাবর একটা রড ঢুকে মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে, প্রথমে স্বপ্নে দেখা শুরু করলেন। মাও দেখে, মেয়েও দেখে, পরে এমন একটা অবস্থা দিনের বেলাতেও দেখে। এই যে রডটা ঢুকে বেরিয়ে গেছে ওই দিক দিয়ে নাকি গল গল করে রক্তও পড়ে, কিন্তু এই রক্তটা মেঝেতে পড়তো না। ওই রক্ত যে কোথায় মিলিয়ে যেত কেউ বলতে পারে, তবে রক্ত পড়ছে। আর ওনারা নাকি আর একটা জিনিস দেখতে শুরু করলেন, একটা কালো বিড়াল বেলকনির দরজা ভেদ করে ডাইনিং রুমে ঢুকে, ডাইনিং রুমের ওই পাশের একটা দরজা আছে, এইটা ভেদ করে চলে যায়। কিচেন রুমে রান্না করতে গেলে মনে হতো কেউ একজন ঠান্ডা হাতে ঘাড়ের উপর চাপ দিয়ে ধরেছে। এমন একটা অবস্থা হলো যে আসলে ওখানে থাকাই একটা বড় ধরনের একটা রিস্কি ব্যাপার হয়ে গেল। এই যে কালো বিড়ালটা, এই বিড়ালটা নাকি এই যে রিদওয়ানুল ইসলাম রিফাত ভাই
উনি নিজেও 3 থেকে 4 বার দেখেছেন। গভীর রাতে সবাই যখন শুয়ে পড়ে তখন এটা দেখে, দিনের বেলাতে খুব একটা দেখা যায় না। এই রিফাত ভাইয়ের সাথেও একটি ঘটনা ঘটেছিল। এই যে ওই বিল্ডিং এর ছাদটা, এই ছাদটা সবার জন্য উন্মুক্ত থাকলেও ওই মাদ্রাসার যারা নারী সদস্য রয়েছেন তারা সাধারণত ওখানে আসেন না। গরমের সময় সন্ধ্যা থেকে রাত 10টা থেকে 10:30 পর্যন্ত একাকী বসে থাকা, প্রয়োজনে কারোর সাথে ফোনে কথা বলা, এগুলো কিন্তু এই যে রিফাত ভাই করতেন। এমনই একদিন রাতের বেলা ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর, রাত 9টার পর, 9:30 কি 10:15 বাজে এরকম একটা সময় আর কি, উনি ছাদে গিয়েছেন। ছাদে ওই সময় অনেক বাতাস হচ্ছিল, বেশ ঠান্ডা একটা পরিবেশ। উনি ওখানেই শুয়ে পড়েছেন। কিছুক্ষণ পর মনে হলো ছাদের যে অংশে মহিলা শাখা আর কি, মানে ছাদের ঠিক ইমিডিয়েট নিচে যদি চিন্তা করি যে অংশে মহিলা শাখা পড়ে আর কি, ওই অংশের রেলিং এর উপরে কেউ একজন বসে আছে। মনে হচ্ছে সে বোরকা পরা, চুলগুলো খুলে দেয়া একটা নারী অবয়ব বসে আছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এইখানে এই সিচুয়েশনে তো কারো বসে থাকার কথা না। মাদ্রাসার কোনো ছাত্রী বা কোনো শিক্ষিকারও এখানে আসা তো অসম্ভব। এইখানে কে? উনি এরকম দেখতে দেখতে চোখের পলক ওই জিনিসটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তখন দ্রুত উনি ওইখান থেকে আবার রুমে চলে আসেন। কিসের কি গরম, বাইরের এই ঠান্ডা পরিবেশ থেকে ভিতরে গরম ভালো, এই চিন্তা করে উনি চলে আসলেন। তো এরকম ঘটনা ওখানে অহরহ হয়েছে। যাই হোক, এখনো কিন্তু সমস্যাটা রয়ে গেছে নাকি। উনি জানুয়ারি মাসের মানে 2026 সালে জানুয়ারি মাসের 3 তারিখে মাদ্রাসার চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। এরপর তো উনি পার্ট টাইম আর একটা কাজ করছেন, শিক্ষকতা করছেন। ওই মাদ্রাসার 2জন শিক্ষক, পুরুষ শিক্ষক, যারা এই ঘটনাগুলো জানেন এবং সামনে থেকে দেখেছেন, এমন 2জনের ফেসবুক আইডির লিঙ্কও কিন্তু এই রিফাত ভাই আমাদেরকে পাঠিয়েছেন। মাদ্রাসাটি এখনো রয়েছে, তবে এই সমস্যার সমাধান হয়নি। আসল রহস্যটা কি এটা কেউ বলতে পারছে না। আসল রহস্য কি ওই দ্বিতীয় শিক্ষিকা আসার পর, নাকি এমনিতেই এই সমস্যাটা তৈরি হয়েছে, এটা কেউ বলতে পারছে না। একজন এক এক ধরনের কথা বলে। আর ওই যে পরিত্যক্ত গার্মেন্টসের বিষয়টাই বেশ কয়েকজন এসে একই ধরনের কথা বলেছে। তাছাড়া একজন এক এক ধরনের কথা বলে। সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি। প্রিয় লিসেনার্স, আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, এটা যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা এর সাথে সংশ্লিষ্ট আরো যারা রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের জন্য কি ধরনের একটা পেরেশানি বা মাথা ব্যথার কারণ, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর যাদের সাথে ঘটে তাদের কথা তো বাদই দিলাম, ওনাদের জীবনটা তো একদম নরকের মতো হয়ে যায়। কি ভয়ঙ্কর ব্যাপার একবার চিন্তা করুন। একটি মাদ্রাসা যেখানে আমল হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, সেখানেও এসে উৎপাত শুরু হয়ে গেছে। আসলে এরা যখন একবার কোথাও উৎপাত শুরু করে, এদেরকে থামিয়ে রাখা অত্যন্ত কঠিন। কিছুদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। ওরা ওই বন্ধনীটা কেটে ফেলে। এই বিষয়ে প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয়? কেন এই সমস্যাটা চলছেই, থামানো যাচ্ছে না? হিসাব অনুযায়ী যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে কিন্তু এই ধরনের সমস্যা থাকার কথা না, তবুও প্রতিনিয়ত কেন এই সমস্যা চলছে? আপনাদের জানা থাকলে কিন্তু আমাদেরকে ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন, এছাড়া কমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি রিফাত ভাইকে ভিন্ন ধর্মী একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরাফাত। ওনার বাসা নারায়ণগঞ্জের চাষারাতে। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার এক পরিবারের সাথে। তারা নারায়ণগঞ্জেই থাকেন, এক ঘনবসতিপূর্ণ এলাকাতে বাসা নিয়ে ওনারা থাকেন। তো এই পরিবারের পুরুষ সদস্য যিনি, তার নাম হচ্ছে রঞ্জন মিয়া। রঞ্জন মিয়ার প্রথম একটি সন্তান আছে। মূলত দ্বিতীয় সন্তানকে ঘিরেই ঘটে যায় এক ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনা। রঞ্জন মিয়ার বাড়ি গাইবান্ধার পিয়ারপুর গ্রামে। জীবিকার প্রয়োজনে তিনি নারায়ণগঞ্জের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভাড়া থাকতেন।
এলাকাটির নাম আমরা সঙ্গত কারণে বলছি না। তাদের এই ভাড়া বাসাটি ছিল অনেক পুরনো, ইটের তৈরি, স্যাঁতস্যাঁতে ধরনের বাড়ি। ভেতরে আলো বাতাস খুব কমই প্রবেশ করত। দিনের বেলাতেও ঘরটা কেমন যেন অন্ধকার আর ঘোলাটে লাগত। রঞ্জন মিয়ার স্ত্রী তখন গর্ভাবস্থায় ছিলেন, গর্ভাবস্থার শেষ সময়ে চলে এসেছিলেন আর কি। শুরু থেকেই ডাক্তারদের নিয়মিত চেক আপে ছিলেন তিনি। ডাক্তাররা সবসময় বলতেন মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। তাই রঞ্জন মিয়া এবং তার স্ত্রী খুব সতর্কতার সাথে দিন কাটাচ্ছিলেন। অপ্রয়োজনীয় বাইরে যাওয়া একদমই কমিয়ে দিয়েছিলেন, যেন কোনো ধরনের সমস্যা না হয়। তাদের প্রথম সন্তান জন্মের সময় আল্লাহর রহমতে কোনো জটিলতা হয়নি। দ্বিতীয় সন্তানকেও ঘিরে প্রথম দিকে কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু আসল ঘটনাটি শুরু হয় গর্ভাবস্থার ৯ম মাসে। সেদিন রাতে কোনো এক কারণে রঞ্জন মিয়া তার স্ত্রীকে নিয়ে বাইরে বের হয়েছেন। রাত তখন প্রায় 10:30 কি 11টা। তারা কিছুটা ঘোরাঘুরি করে বাইরে খাবার খেয়েছেন এবং বাসার জন্য কিছু ফলমূল কেনার উদ্দেশ্যে ওখানকার একটা বিখ্যাত বাজারে গিয়েছেন। সেই বাজারে ছিল একটি বিশাল পুরনো বটগাছ। বটগাছটির চারপাশে ফলের দোকান, পাশে একটি ছোট মসজিদ। এলাকাবাসীর কাছে এই বটগাছটি নিয়ে নানা ধরনের রহস্যময় কথা কিন্তু রয়েছে। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ সেখানে পূজা দিত। প্রায় দেখা যেত গাছের নিচে মোমবাতি জ্বলছে, কেউ খাবার রেখে যাচ্ছে, কেউ আবার গভীর রাতে চুপচাপ সেখানে দাঁড়িয়ে কিছু একটা বলছে, তাদের মনের কথা হয়তো বা বলছে। তবে রঞ্জন মিয়া এদিক দিয়ে আসা যাওয়া করলেও এই বিষয়গুলোকে কখনোই গুরুত্ব দিতেন না। ভৌতিক বা অদৃশ্য কোনো শক্তির ব্যাপারে তিনি সেভাবে বিশ্বাসী ছিলেন না। তাই সেদিনও তিনি স্বাভাবিকভাবেই সেই বটগাছের আশেপাশের দোকান থেকে আপেল, কমলা, লিচু সহ বিভিন্ন ফল কিনে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় ফেরার পর ওনারা রাতের খাবারের পাশাপাশি সেই ফলগুলোর কিছু অংশ খেয়েছেন। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। রাত 1টার দিকে হঠাৎ রঞ্জন মিয়ার স্ত্রীর পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। যদিও এর আগেও মাঝে মাঝে ব্যথা হতো, কারণ ডেলিভারির সময় ঘনিয়ে এসেছিল। রঞ্জন মিয়া প্রথমে বিষয়টিকে স্বাভাবিক বলেই ধরে নেন। তিনি ডাক্তারের দেয়া ওষুধ খেতে দেন। ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর ব্যথা কিছুটা কমে যায়। এরপর ওনার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি দেখেন ঘরের এক কোনায় একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা এলোমেলো চুল, মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু কালো ফাঁকা গর্তের মতো চোখ রয়েছে। পুরো শরীর ভেজা, আর শরীর থেকে যেন পানি বা আঠালো কোনো তরল ঝরছে। হঠাৎ সেই অবয়বটি কর্কশ কণ্ঠে বলতে শুরু করে, তোর কাছে ফল চাইলাম, তুই আমাকে দিলি না। তোর কাছে ফল চাইলাম, তুই আমাকে দিলি না। তোর কাছে ফল চাইলাম, তুই আমাকে দিলি না। এই একই কথা 3বার বলে। 3বার বলার পর রঞ্জন মিয়ার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেন, আমি কেন তোমাকে ফল দিব? এই কথা শোনার পর সেই কালো ছায়ামূর্তি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে ধীরে ধীরে কাছে এসে বলে, আমাকে তো ফল দিতেই হবে, দিতেই হবে, এভাবে বলে। এরপর হঠাৎ সেই অবয়বটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তিনি অনুভব করতে থাকেন বরফ শীতল আর ভেজা কিছু একটা তার শরীর জাপটে ধরে রেখেছে। তিনি এক চুলও নড়তে পারছিলেন না। তারপর সেই ছায়ামূর্তিটি তার পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলে, তোর পেটে যা আছে তা আমি নিয়ে যাব। এই কথা শোনার সাথে সাথেই আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। ঠিক সেই স্বপ্নটি দেখার পর তিনি অনুভব করেছিলেন তার এই পেটের ভেতরে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চার নড়াচড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এত তীব্র নড়াচড়া তিনি আগে কখনো অনুভব করেননি। আর ঠিক তখনই অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। তার কাছে মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে তাকে টেনে ধরেছে। এই ব্যথাটা স্বাভাবিক কোনো ব্যথা ছিল না, কিন্তু যেহেতু ডেলিভারির সময় কাছাকাছি ছিল, তাই ওনার স্বামী মানে রঞ্জন মিয়া প্রথমে ভাবেন হয়তোবা প্রসব বেদনা শুরু হয়েছে।
রাত প্রায় 3টা বেজে গেছে। তিনি দ্রুত স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এত রাতে যানবাহন পাওয়াটা কঠিনই ছিল, আর হসপিটালে যেতে হলে সেই বটগাছের পাশ দিয়ে কিন্তু যেতে হতো। রঞ্জন মিয়া তার স্ত্রী এবং প্রথম সন্তানকে ঘরে রেখে বাইরে যান কোনো যানবাহনের ব্যবস্থা করতে, কারণ ওই সময় নারায়ণগঞ্জে তাদের আশেপাশে পরিচিত তেমন কেউ ছিল না। এদিকে যন্ত্রণায় ছটফট করতে করতে রঞ্জন মিয়ার স্ত্রী কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় তিনি আবারও সেই কালো অবয়বটিকে দেখতে পান। এবার সেই অবয়বটির হাতে ছিল একটি ছোট্ট শিশুর অবয়ব। শিশুটি অনেকটাই নিস্তেজ, সামান্য নড়ছে বলে মনে হচ্ছিল। সেই কালো অবয়বটি বিকৃত হাসি দিয়ে বলছিল, কিরে খাবি, মজা হইব, দেখ তোর ছাওয়ালটা এখনো নড়তাছে। ইস, কতদিন হলো আমি খাই না রে। এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে তিনি অনুভব করেন তার পেটের ভেতরের বাচ্চার নড়াচড়া আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। হঠাৎ তার চেতনা ফেরত আসে। চোখ খুলে তিনি দেখেন তার স্বামী তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাসিটা ছিল খুবই বিকৃত এবং ভয়ঙ্কর। তার স্বামী বলে ওঠে, পারবি না রে, বাঁচাইতে পারবি না। এই কথা শুনে তিনি বুঝতে পারেন তিনি এখনো পুরোপুরি জেগে ওঠেননি। তিনি যেন স্বপ্ন আর বাস্তবের মাঝখানে আটকে আছেন। তিনি উঠতে চেষ্টা করছিলেন, কিন্তু তার শরীর যেন নড়ছিল না। ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোরে জোরে শব্দ হতে থাকে। এরপর হঠাৎ তার জ্ঞান পুরোপুরি ফেরত আসে। দেখেন সত্যিকার রঞ্জন মিয়া আরো কয়েকজন মানুষকে নিয়ে ঘরে ঢুকছেন। তারা সবাই ভয় পেয়ে যান, কারণ পুরো ঘর রক্তে ভেসে গিয়েছিল। রঞ্জন মিয়ার স্ত্রী নিঃশ্বাস নিতে খুবই কষ্ট পাচ্ছিলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সাথে সাথে তাকে ভ্যানে করে হসপিটালে নেয়ার কাজ শুরু হয়ে যায়, কিন্তু মাঝ পথে ঠিক সেই বটগাছের নিচে পৌঁছানোর পর হঠাৎ তিনি বিকট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। কেন তিনি এমন চিৎকার করেছিলেন তা আজও কেউ জানে না। হাসপাতালে নেয়ার পর জরুরি অপারেশন করা হয়। অপারেশনের পর ডক্টররা জানান বাচ্চাটি আর বেঁচে নেই। প্রচন্ড রক্তশূন্যতার কারণে নাকি বাচ্চাটি মারা গেছে। ডাক্তাররাও বিষয়টি নিয়ে খুবই অবাক হয়ে যান, কারণ আগের দিন পর্যন্ত সব রিপোর্ট স্বাভাবিক ছিল। এমন হঠাৎ অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণ কি তা তারা খুঁজেও পেলেন না। এরপর শুরু হয় পরিবারের সবচেয়ে কঠিন একটি সময়। রঞ্জন মিয়ার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার সন্তান আর বেঁচে নেই। অপারেশনের সময় তার নিজের জীবনও কিন্তু ঝুঁকির মধ্যে ছিল, তবে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গিয়েছেন। এরপর মানসিকভাবে উনি অনেকটাই বিপর্যস্ত ছিলেন। আল্লাহর রহমতে উনি স্বাভাবিক হয়ে ওঠেন। এরপর এই পুরো ঘটনাটা উনি সবাইকে খুলে বলেন। সবাইকে বলতে এই ওনার স্বামী মানে রঞ্জন মিয়াকে, ওনার মা বাবাকে, পরিবারের লোকজন বুঝতে পারেন যে বিষয়টা মোটেও স্বাভাবিক কিছু ছিল না। পরিবারের লোকজন ওনাদের গ্রামের এক প্রবীণ হুজুরের কাছে নিয়ে যান। হুজুর কিছুদিন সময় নিয়ে পরে জানান এই যে বটগাছটা, এখানে বহু বছর ধরে বেশ কিছু জিনেদের বসবাস রয়েছে। তো হুজুরের মতে সেদিন ফল কেনার সময় একটা অদৃশ্য সত্তা রঞ্জন মিয়ার স্ত্রীকে লক্ষ্য করে। মূলত এই সময়টাতে ওনারা যে বের হয়েছেন, বের হওয়ার সময় ওনার দোয়া পড়ে বের হননি, শরীর বন্ধ করেও বের হননি। এই কারণেই ওই অদৃশ্য সত্তা ক্ষতি করার সুযোগটা পেয়ে যায়, আর সেটা সে করেও ফেলে। সাথে সাথেই এই কাজটা কিন্তু হয়েছে, ওই রাতেই হয়েছে। পরের রাত কিন্তু আর সময় দেয়া হয়নি। যাই হোক, হুজুর কিছু পানি পড়া, কিছু দোয়া শিখিয়ে দেন, পানি পড়া এটা ব্যবহার করতে বলেন, কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন, বেশি বেশি আল্লাহর জিকির করতে বলেন। তো ঘটনাটা এ পর্যন্তই ছিল। এরপর ওই পরিবারের সাথে আরো কিছু হয়েছে কিনা এই বিষয়ে সুস্পষ্টভাবে আমাদেরকে আরাফাত ভাই তেমন কিছু বলতে পারেননি। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলো আমল শিখিয়ে দিয়েছেন যে আমরা যখন ঘর থেকে বের হব তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হব, আবার যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করব। এছাড়া ঘরে প্রবেশের আর একটা দোয়া রয়েছে, সেটাও যদি আমরা না পারি অন্তত বিসমিল্লাহ বলে আমরা যেন ঘরে প্রবেশ করি। তাহলে কিন্তু বাইরে থেকে কোনো শয়তান আমাদের সাথে ঘরে ঢুকে যেতে পারবে না, দুষ্ট জিন ঘরে ঢুকে যেতে পারবে না। আর আমরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হব তখন
এর মাঝখানে এই ধরনের যে বিপদগুলো রয়েছে, হঠাৎ যে বিপদগুলো, যেমনটা হয়েছিল রঞ্জন মিয়া এবং তার স্ত্রীর সাথে আর তার স্ত্রীর গর্ভে থাকা সন্তানের সাথে, এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হৃদয়। ওনার বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার বাঁশতলা গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই সুন্দরবন কেন্দ্রিক ঘটনা শুনতে চান। আসলে আমরা সব সময় বলি যে আপনারা পাঠালেই শুধু সেই ঘটনাগুলো আমরা প্রচার করতে পারবো, এছাড়া আমরা কিন্তু বানিয়ে বানিয়ে কোনো ঘটনা প্রচার করতে পারবো না। এই যে দেখুন না, আমাদের হাফিজুর রহমান হৃদয় ভাই, উনি সুন্দরবন কেন্দ্রিক একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই ধরনের ঘটনার জন্য আমরা মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের কোন লিসেনার এরকম একটি ঘটনা আমাদেরকে পাঠাবেন। তো চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল। ওনার বাবার মুখ থেকেই উনি শুনেছেন, এরপর ওনার দাদির মুখ থেকে শুনেছেন, আশেপাশের লোকজনের মুখ থেকে শুনেছেন। এভাবেই মূলত পূর্ণাঙ্গ একটি ঘটনা দাঁড়িয়েছে। তো চলুন শুরু করি। ঘটনাটি ওনার বাবার বিয়ের আগে, সালটা 1975 সাল বা 76 সাল এরকম একটা সময় আর কি। ওই সময় কিন্তু অনেক মানুষ এই সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতো, এখনো কিন্তু করে, তবে এখন তো অনেক মানুষ বিভিন্ন ধরনের চাকরি বাকরিতে ঢুকে গেছে। ওনার বাবার বয়স তখন 14 কি 15 বছর। উনি একটা গ্রুপের সাথে সুন্দরবনে কাঠ কাটার জন্য যান। গ্রুপটা 5 কি 6 জনের একটা গ্রুপ ছিল আর কি। ওনারা যখন কাঠ কাটার জন্য সুন্দরবনে যেতেন, তখন কিন্তু একদিন বা দুদিনের জন্য যেতেন না, 10-15 দিনের জন্য চলে যেতেন। তারা কাঠ কাটতে সুন্দরবনের একদম ভেতরে চলে যেতেন। তো এরকমই একবার গেলেন। ওনারা যখন কাঠ কাটতেন তখন কিন্তু এক একজন এক এক সাইডে, খুব কাছাকাছি জায়গাতেই কিন্তু কাঠ কাটতেন, তবে এক একজন এক এক সাইডে কাটতেন আর কি। এদিকে হয় কি, এই যে হৃদয় ভাইয়ের বাবা, উনি তো কাঠ কাটতে কাটতে একটু সাইডে সরে গেছেন, ওখানে ঝোপ জঙ্গল আছে আর কি। ওইখানে এক ধরনের গাছ পাওয়া যায়, ওটাকে নাকি বলই গাছ বলে, আঞ্চলিক ভাষায় ওটাকে বহই গাছ বলে। এই গাছগুলো নাকি অনেক শক্ত হয়, এই গাছের ছালও অনেক শক্ত হয়। সুন্দরবনে যারা কাঠ কাটে তারা নাকি এই গাছের ছাল ছাড়িয়ে বেশ কিছু কাজ করে, মানে এই গাছের ছালেরও বেশ কিছু কাজ রয়েছে। আর এই গাছগুলো কাটার পর এই ছালগুলো ছাড়িয়ে এই গাছগুলো নাকি পানিতে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসা হয়। এভাবেই নাকি এই গাছগুলো ডাঙাতে তোলা হয়। তো এই যে হৃদয় ভাইয়ের বাবা, উনি নাকি এরকম একটা গাছের একটা ডাল ধরে যখনই দা দিয়ে কোপ দিয়েছেন, এরপর ওনার কিছু মনে নাই। তবে ওনার সাথে যারা কাঠ কাটতে গিয়েছিলেন তারা একটা আওয়াজ শুনতে পান, একটা আত্মচিৎকারের মতো। এরপর তো ওনাকে অনেক খোঁজাখুঁজি করে যতদূর যাওয়া যায় তারা গিয়েছেন, কিন্তু হৃদয় ভাইয়ের বাবাকে আর পেলেন না। 2 দিন ধরে তাকে অনেক খোঁজাখুঁজি চলে। তারা ভেবেছেন হয়তোবা এই হৃদয় ভাইয়ের বাবাকে বাঘে ধরে নিয়ে গেছে, কারণ ওই সময়ে বাঘের সংখ্যাটা অনেক বেশি ছিল। প্রায় প্রায়ই বাঘ মানুষকে ধরে নিয়ে খেয়ে ফেলত। এমনকি বাঘ লোকালয়ে এসেও মানুষকে ধরে নিয়ে যেত, এমন ঘটনাও আছে ওই অঞ্চলে। এই ঘটনার পর ওই ব্যক্তিরা তাড়াতাড়ি করে লোকালয়ে ফেরত আসেন। তারা আর কাঠ কাটার জন্য সময় দেন নাই, এসে বলেন এই অবস্থা। এদিকে হৃদয় ভাইয়ের দাদি, তারপরে হৃদয় ভাইয়ের চাচা, এরকম আরো অনেকেই মিলে একজন পীর সাহেবের কাছে যান। ওনাদের গ্রামের পাশেই সবাই ওনাকে নোয়াপাড়ার পীর সাহেব বলতেন। ওনার কাছে যাবার পর উনি বিস্তারিত শুনলেন, কবে হারিয়েছে আর ওনার সাথে যারা ছিলেন তারা কি কি বলেছেন। এরকম সব ঘটনা শোনার পর উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বোঝার চেষ্টা করি, দেখি কিভাবে কি করা যায়। এই নোয়াপাড়ার পীর সাহেবের কিন্তু অনেক ভক্ত জিন ছিল। নোয়াপাড়ার পীর সাহেব উনি একটা নৌকা নিয়ে এই সুন্দরবনের একটা নির্দিষ্ট জায়গায় আগাতে থাকেন। নৌকাটা নাকি একা একাই চলছিল, এরকমটাই মনে হচ্ছিল, তবে ওনার সাথে আরেকজন ছিলেন। এদিকে নোয়াপাড়ার পীর সাহেব ওনার ভক্ত জিনদেরকে দিয়ে খোঁজ লাগিয়েছেন এই ছেলেটা কোথায় গিয়েছে। উনি যেই নদী দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন
এখন নাকি নদীটা এরকম আর নাই, একটা খালের মতো হয়ে গেছে আর কি। এই যে নৌকাটা যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে নাকি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। তখন নাকি একটা জিন এসে তাকে বলে, হুজুর পাওয়া গেছে তাকে, জঙ্গলের ভিতরে একটা গাছ আছে, তবে 4-5টা নরখাদক জিন মিলে তাকে খাবারের আয়োজন করতেছে, মানে তাকে খেয়ে ফেলবে, তাকে দিয়ে খাবার তৈরি করবে আর কি, এরকম একটা অবস্থা। তখন হুজুর বললেন যে একটা শক্তিশালী জিনকে আমি পাঠাই, তোমার আর যাওয়ার দরকার নেই। এখন মুখবির জিনের কাছ থেকে খবর নেবার পর ঠিক কোথায় যেতে হবে এরকম তথ্য দিয়ে একটা শক্তিশালী জিনকে পাঠান উনি, এবং বলেন যে তুমি ওদের কাছে যাবা, গিয়ে বলবা যে এই ছেলের বিষয়ে আমি বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি, আর এরা যেন তাকে ছেড়ে দেয়, কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না করে। যদি কথা না শোনে, একটু বাড়াবাড়ি করে, ওদেরকে ওইখানে ছিন্ন ভিন্ন করে ফেলবা, এরকম নির্দেশনা ছিল। তো ওই শক্তিশালী জিনটা গিয়েছে, গিয়ে দেখে যে বিশাল বড় একটা গাছ, এই গাছটাকে নাকি স্থানীয়ভাবে বাইন গাছ বলে। তো ওই গাছের একদম উপরের দিকে তাকে রেখে দিয়েছে। তখন কিন্তু তার কোনো সেন্স নাই। ওদিকে ওই শক্তিশালী জিন গিয়ে বলেছে যে নোয়াপাড়ার পীর সাহেব হুজুর তোমাদেরকে সালাম জানিয়েছে এবং বলেছেন যে এই ছেলেটাকে সশরীরে সুস্থ অবস্থায় কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া এখান থেকে ছেড়ে দিতে। তখন নাকি ওই জিনেরা বলেছিল যে এই পীর সাহেব হুজুরের জন্য একটা কাজও আমরা ঠিকঠাক মতো করতে পারি না, যখনই কোনো একটা কাজ গুছিয়ে নিয়ে আসি তখনই দেখা যায় যে ইনি এসে আমাদের কাজের মধ্যে বাধা দিচ্ছে। যাক, হুজুর যেহেতু বলেছেন আমরা ছেড়ে দিব, তা না হলে তো এর হাড়গুলো খুঁজে পাওয়া যেত না, একে তো খেয়ে ফেলতাম। এই কথা বলে দেন ওই জিনগুলো। এরপর তো ওই শক্তিশালী জিনটা ফেরত এসে বলে যে ওই ছেলেটাকে পাওয়া যাবে, তবে তাকে সাথে করে আনা সম্ভব না, ওই ছেলেটা একাই আসবে। হুজুর ওখান থেকে ফেরত আসেন। ফেরত আসার পর এই যে হৃদয় ভাইয়ের দাদি, তারপর চাচা, তাদেরকে বলেন যে আপনাদের ছেলে ইনশাল্লাহ বাড়িতে ফেরত আসবে, যদি আমার কাছে না এসে আপনাদের বাড়িতে আগে যায় তখন কিন্তু সাবধান, তার সাথে কোনো কথা বলবেন না, তাকে তার মধ্যে থাকতে দেবেন। এরকম বেশ কিছু পরামর্শ দেন। তো এরপর ঘটনা যেটা ঘটে তা হচ্ছে এই হৃদয় ভাইয়ের বাবা, উনি নাকি হাতে একটা লাঠির উপর ভর করে হাঁটতে হাঁটতে এই নোয়াপাড়ার পীর সাহেবের বাসা যেখানে, ওখানে একটা মাদ্রাসা রয়েছে, ওইখানে গিয়ে হাজির হয়েছেন। তাকে দেখার সাথে সাথে হুজুর একটু পানি পরে তার শরীরে যখনই ছিটিয়ে দিয়েছেন সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর ওখানে বেশ কিছুদিন রেখে হৃদয় ভাইয়ের বাবাকে হুজুর চিকিৎসা করার পর আল্লাহর রহমতে উনি একদম সুস্থ হয়ে যান। এরপর উনি বাড়িতে ফেরত আসেন। এর মাঝখানে তো এই পরিবার থেকে, অর্থাৎ এই হৃদয় ভাইয়ের দাদি, চাচা বা অন্যান্য যারা আছেন তারা তো দেখতে গিয়েছেন, কথা বলেছেন, ওই সময় কোনো সমস্যা নেই। কিন্তু উনি তো নিজে আগে নিজের বাড়িতে যান নাই, হুজুর এখানে চলে এসেছে। এটাই একটা রহস্য যে কেন এখানে এলো। এরপর হুজুর বেশ কিছু মানে যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেগুলো বলেন, আর যখন ওনার সেন্স ফেরত এসেছে উনি কিছু কথা বলেন, তবে উনি পুরোপুরি সেন্সে ছিলেন না। উনি শুধু এতটুকু বলেন যে কে বা কারা যেন তার কানের কাছে এসে বলছিল, তোর ভাগ্য ভালো রে, আমাদের দেয়া কয়েকটা জিনিস তুই খাস নাই, যদি খেতি না তখন কিন্তু তোকে আর কেউ বাঁচাতে পারতো না, তোকে আমরাই খেয়ে ফেলতাম। তুই এখন এখান থেকে নেমে সোজা হেঁটে নদী পার হয়ে চলে যাবি, আর একটা লাঠি দিলাম, এই লাঠির উপর ভর করতে করতে চলে যাবি। এরপর নাকি উনি কিভাবে গাছ থেকে নেমে আসছেন, হাঁটা শুরু করেছেন। এই যে উনি জঙ্গল থেকে বাইরে বের হলেন, বের হবার পর নদীটা উনি সাঁতরে পার হয়েছিলেন। ওই সময় ওই নদীতে কুমিরের উপদ্রব অত্যন্ত বেশি ছিল। সাঁতরে নদী পার হওয়াটা কঠিন একটা ব্যাপার ছিল, কুমির ধরে নিয়ে যেত। কিন্তু উনি যে হেঁটে হেঁটে এলেন, প্রতিমধ্যে কোনো বাঘও আক্রমণ করেনি, কোনো হিংস্র প্রাণী আক্রমণ করেনি, এমনকি পানিতে যখন উনি সাঁতার কেটে নদী পার হয়েছেন তখনও কোনো কুমির আক্রমণ করেনি।
উনি মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছেন, এমন একটা অবস্থা। এরপর উনি কিভাবে যে এই নওয়াবর পীর সাহেবের ওখানে চলে আসছেন উনি নিজেও ঠিক বলতে পারেন না। মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে উনি ছিলেন। যাক, আল্লাহর রহমতে উনি ভালো হয়ে গিয়েছিলেন। তবে ওনার মনে হচ্ছিল একটা আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, মানে একটু একটু হুঁশ ছিল, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হাফিজুর রহমান হৃদয় ভাই, উনি বলেছেন যে উনি দেশের বাইরে চলে যাবার জন্য কাগজপত্র জমা দিয়েছেন, যেন দ্রুত কাজগুলো হয়ে যায়, সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবার কাছে দোয়া চাই আমাদের হাফিজুর রহমান হৃদয় ভাই যেন সহি সালামতে দেশের বাইরে যেতে পারেন, এবং যে উদ্দেশ্যে উনি যাচ্ছেন নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে একটু ভালো থাকার জন্য, আল্লাহ তাআলা ওনার এই নেক উদ্দেশ্যকে যেন কবুল করে নেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, এই ঘটনাটি মূলত ওনার বাবা এবং চাচার সাথে ঘটেছে। ওনাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি উনি উল্লেখ করেছেন, এমনকি ওই গ্রামে ওনাদের যে বাড়ি, ওই বাড়ির একটা বিশেষ নামও রয়েছে। সঙ্গত কারণে গ্রামের নাম এবং ওই বাড়ির নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন বলে আমরা সেটা বলছি না। ঘটনাটির সময়কাল 1989 সালে। শীত শুরু হবে হবে ভাব, এমন একটা সময়। ওনাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় বেশ বড় দুটো শতবর্ষী কড়ই গাছ ছিল। তবে এখন নেই। 4 বছর আগে রাস্তার উন্নয়নের জন্য গাছ দুটি কেটে ফেলা হয়েছে। তো ওই সময় তো এই গাছ ছিল। এই যে হৃদয় ভাইয়ের বাবা এবং চাচা, ওনারা কিন্তু ওই বিলের মধ্যে ওই বর্ষাকালে যখন পানি আসে বা বর্ষার সময়টা যখন শেষ হয়ে যায়, শীত আসবে আসবে ভাব, তখন কিন্তু পানি অনেক কমে যায়। তখন কিন্তু বিভিন্ন জায়গায় যে পানিগুলো জমে থাকে, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। বর্ষাকালেও বিলের ওখানে ওনারা টং ঘর বানিয়ে জাল ফেলে মাছ ধরেন। আর বর্ষার শেষে শীতকাল যখন আসে, তখন যেখানে যেখানে পানি জমে থাকে ওখানেও কিন্তু টং ঘর বানিয়ে মাছ ধরেন। মাঝে মাঝে যেটি করেন তা হচ্ছে, এই হৃদয় ভাইয়ের বাবা গভীর রাত্রে চলে যান জাল ফেলার জন্য, জাল ফেলে বাড়িতে চলে আসেন। ওনার চাচা যান ওই জাল থেকে মাছ তোলার জন্য। আবার কখনো কখনো গভীর রাতে ওনার চাচা চলে যান বিলের মধ্যে, যেখানে যেখানে জাল ফেলার দরকার জাল ফেলার জন্য। আর ভোরের দিকে ওনার বাবা যান সেই জাল থেকে মাছ তোলার জন্য। এভাবেই কিন্তু একে অন্যে নিজেদের ডিউটিটা এক্সচেঞ্জ করে নিতেন। তো এক রাতে হলো কি, যে ওনার চাচা গিয়েছেন, অর্থাৎ হৃদয় ভাইয়ের চাচা গিয়েছেন রাত আনুমানিক 2:30 কি 3টার দিকে জাল ফেলার জন্য। আর সকালবেলা ওনার বাবা গিয়েছেন মাছ তোলার জন্য। তো উনি যে যাচ্ছেন, যেতে যেতে একটি জায়গায় এসে উনি আর কি থমকে যান। ওই যে বাড়ি থেকে কিছুটা দূরেই শতবর্ষী দুটো কড়ই গাছ ছিল। উনি দেখতে পান কড়ই গাছের নিচে জাল টাইপের কোনো কিছু আছে। জালটা দেখেই উনি বুঝতে পারেন এটা তো ওনাদের জাল। তাহলে কি জাল কি ফেলা হয়নি? জাল আবার শুকনো, তার মানে হচ্ছে এই জালটা পানিতে ভেজানোই হয়নি। তাহলে ঘটনাটা কি? জাল এখানে পড়ে আছে, ওনার ভাই অর্থাৎ হৃদয় ভাইয়ের চাচা কোথায় গেলেন? কি মনে করে গাছের উপর দিকে তাকিয়েছেন, তাকিয়ে তো চমকে উঠেছেন। উনি দেখতে পান যে গাছের উঁচু একটা ডালে ওনার ভাই বসে আছে, অর্থাৎ হৃদয় ভাইয়ের চাচা বসে আছে একদম নির্বিকার হয়ে, চুপচাপ বসে আছে। উনি নিচ থেকে ডাকাডাকি করছেন, রে ভাই কি হলো, ওখানে কি জাল ফেলতে যাওনি নাকি? জাল নিয়ে চলে আসছো, এখানে বসে আছো, এত উপরে উঠছো কেন? এরকম ভাবে প্রশ্ন করলেও কোনো কথার উত্তর উনি দিচ্ছেন না, শুধু একদিকে তাকিয়ে ফেল করে তাকিয়ে আছেন। এদিকে সকাল হয়ে গেল, চিৎকার চেঁচামেচি করছেন, আরো যে লোকজন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন তারা চলে আসে, এসে দেখে একই অবস্থা। এরপর কয়েকজন মিলে ওই গাছে উঠে অনেক কষ্টে ওনাকে নামিয়ে আনেন। নামিয়ে আনার পরপরই উনি একদম বদ্ধ উন্মাদের মতো আচরণ করতে থাকেন। উনি আসলে কি হয়েছে বলতেই পারছেন না। উনি খুবই এলোমেলো আচরণ করছেন। ওনাকে যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর না দিয়ে সম্পূর্ণ ভিন্ন রকমের কথাবার্তা বলছেন, যেটা পুরোপুরি অপ্রাসঙ্গিক কথাবার্তা।
এলাকার লোকজন তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই জিনে ধরেছে। এরপর হৃদয় ভাইয়ের দাদা একজন হুজুর নিয়ে আসছেন। হুজুর রুকিয়া করতে বসেছেন, জিনটাকে হাজির করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, কোনোভাবেই হাজির করতে পারলেন না। তবে উনি যে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন তাতে করে আল্লাহর রহমতে হৃদয় ভাইয়ের চাচা একদম স্বাভাবিক হয়ে যান। তখন পরিবার থেকে চিন্তা করা হলো যে এখানে থাকলে আবার একটা ঝামেলা হতে পারে, যেহেতু একবার হয়েছে তাহলে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। এরপর এই হৃদয় ভাইয়ের বাবা এবং চাচা দুজনেই ওনাদের বাড়ি থেকে বেশ দূরে এই চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, ঢাকা চিটাগাং হাইওয়ে, ওখানে যেই মানে রাস্তার যেই অংশটা দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাস্তাটা ঢুকে গেছে, মানে ওই দিক দিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন যাওয়া যায়, ওখানকার মানে ওই রাস্তার কাছাকাছি একটা জায়গায় ওখানে ইটের ভাটা ছিল, ওই জায়গাতে দুজন কাজে ঢুকে গেছেন। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, একদম স্বাভাবিক। একদিন সকালবেলা লোকজন কাজ করতে এসে দেখে অদ্ভুত এক ঘটনা। এই ইট ভাটায় যে চিমনি থাকে, অর্থাৎ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, এরকম একটা চিমনি, এই চিমনির একটা জায়গায় উনি দিব্যি উঠে বসে আছেন, অথচ ওখানে বসে থাকার কোনো সুযোগই নেই। আর চিমনি দিয়ে যেহেতু ধোঁয়া বের হয়, এই কারণে চিমনি কিন্তু গরমও থাকে। উনি দিব্যি উঠে বসে আছেন একটা উঁচু একটা জায়গায়, একদম মাথার উপরে না, কিন্তু এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে ওখানে ওনার জন্য আসন পাতা রয়েছে। অদ্ভুত ব্যাপার, সবাই তো দেখে অবাক হয়ে যায়, ঘটনা কি? এদিকে এই হৃদয় ভাইয়ের বাবা নিজের ভাইয়ের এই অবস্থা দেখে তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তখন একজন মোটামুটি বুজুর্গ হিসেবে পরিচিত একজন হুজুরকে নিয়ে আসা হয়। উনি কিন্তু বসেই আছেন। তো হুজুর এসেছেন। হুজুর আসার পর ওই যে চিমনি বা খাম্বা, যেটাই আমরা বলি না কেন, ওখানে হাত লাগিয়ে কিছু একটা পড়লেন। পড়ার পর বললেন যে আপনারা সবাই যে যার মতো কাজ করেন, আর সন্ধ্যা হলে উনি একাই নেমে আসবেন, এই পর্যন্ত উনি ওখানেই থাকবেন। সন্ধ্যার পর উনি যখন নেমে আসবেন, এরপর আমি আবার আসব, তারপর কাজ শুরু করব ইনশাল্লাহ। আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। সত্যি সারাদিন ওখানে বসে আছে চুপচাপ, মনে হচ্ছে একটা মূর্তি বসানো হয়েছে, কোনো নড়াচড়া নাই, কিচ্ছু নাই। সন্ধ্যা হতে না হতেই, অর্থাৎ মাগরিবের আজান দিয়েছে মাত্র, সুরসুর করে একদম নিচে নেমে আসছেন। এরপর ওনার যেই থাকার যে জায়গা, ওখানে ইটভাটার শ্রমিক যারা থাকেন তাদের জন্য কিন্তু থাকার আলাদা জায়গা থাকে, ওখানে চলে গিয়েছেন। আর মাগরিবের নামাজের পর হুজুর আসেননি, উনি এশার নামাজ শেষ করে এসেছেন, তার যেহেতু একটু সময় লাগবে এই জন্য উনি একবার এশার নামাজটা পড়েই চলে আসেন। ওখানে আসার পর একটা গোল বৃত্ত এঁকে তার মধ্যে বসানো হয়েছে ওই চাচাকে। এরপর হুজুর তো রুকিয়া শুরু করেছেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর চাচার শরীরে জিন হাজির হয়, কিন্তু কথা বলে না। অনেক চেষ্টার পর অবশেষে কথা বলতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই জিনটার নাম সে বলে, তার নাম হচ্ছে বর্বর, তার নাম হলো বর্বর। জিজ্ঞেস করা হয়েছে কেন ওকে ধরলাম, তখন সেই জিন বলে আমি তো থাকতাম ওর বাড়ির কাছে কড়ই গাছে, ও জাল নিয়ে যাওয়ার সময় ওই কড়ই গাছের নিচে জল বিয়োগ করেছে, আর তার ছিটে ফোঁটা আমার শরীরে লেগেছে, এই জন্য ওকে আমি ধরেছি। তবে ওকে আমি একবারে মারবো না, তিলে তিলে মারবো। এখন হুজুর তো তার জায়গা থেকে অনুরোধ করা শুরু করেছেন। হুজুর ডিরেক্ট বলা শুরু করেছেন যে তোমাকে কি দিলে তুমি চলে যাবা বলো, এরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাজ করতে হয়, এভাবে অসুস্থ হয়ে থাকলে তো হবে না, তুমি কষ্ট দিও না, তোমাকে 20 কেজি মিষ্টি দিব। তখন জিন বলে 20 কেজি মিষ্টি দাও আর না দাও, ওর শরীরের একটা অংশ কিন্তু আমি নষ্ট করে দিছি। হ্যাঁ 20 কেজি মিষ্টি দিবা, আমি চলে যাব, তবে শরীরের যেই অংশ নষ্ট করে দিয়েছি তা কিন্তু আর ভালো হবে না, ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর 20 কেজি মিষ্টি যে দিবা, এটা কিন্তু তার রক্তের সম্পর্কের কাউকে গিয়ে দিতে হবে, ও যদি দিতে না পারে। হুজুর সেটাই মেনে নিলেন। 20 কেজি মিষ্টি কোথায় দিতে হবে? তখন একটা জায়গার নাম বলো, ওই জায়গাটায় একটা উঁচু টিলার মতো আছে, ওইটার মাথায় গিয়ে দিয়ে আসতে হবে রাতের বেলাতে, তাও পূর্ণিমার রাতে। তবে পূর্ণিমাটা কয়েকদিন পরেই ছিল,
হুজুর সেটাতে রাজি হয়ে যান, আর এই মিষ্টিটা দিয়ে আসার দায়িত্ব পড়ে এই হৃদয় ভাইয়ের বাবার উপরে। উনিও রাজি হয়ে গেছেন, নিজের ভাইয়ের সুস্থতার জন্য উনি এটা করবেন। তো নির্দিষ্ট দিন কয়েকদিন পরেই ছিল, উনি 20 কেজি মিষ্টি, এক হাতে 10 কেজি আর এক হাতে 10 কেজি, এটা নিয়ে উনি যখন ওই টিলার মতো ওই জায়গায় উঠছেন, তখনই দেখেন ভয়ঙ্কর কিছু ব্যাপার। তা হচ্ছে, মনে হচ্ছে চতুর্পাশ থেকে শত শত কুকুর ধেয়ে আসছে ওই জায়গায়, মানে পিঁপড়ার মতো মনে হচ্ছে কিলবিল করতে করতে আসছে। এটা দেখে উনি বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত মিষ্টি একটা জায়গায় রেখে আবার হাঁটা ধরেন। পেছন দিকে যে তাকানো যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা ছিল না। উনি কিছুদূর আগানোর পর পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন যে এত পরিমাণ কুকুর, উচ্চতা কিন্তু স্বাভাবিক কুকুরের মতোই, কিন্তু এত পরিমাণ কুকুর পুরো একটা জেলায় থাকে কিনা সন্দেহ। ওইখানে কোত্থেকে যে এত কুকুর চলে আসছে। এরপর উনি বেশ ভয় পেয়ে যান, দ্রুত চলে আসেন বাড়িতে। তারপর থেকে আল্লাহর রহমতে চাচার মধ্যে সুস্থতা দেখা গেলেও ওই যে একটা অঙ্গ নষ্ট করে দিয়েছে, আসলে কোন অঙ্গটা নষ্ট করে দিয়েছে? চাচা চোখে ঠিকঠাক মতো দেখছিলেন, হাত পা নাড়াতে পারছেন, তাহলে শরীর ভেতরের কোনো একটা অঙ্গ নষ্ট করে দিয়েছে। এরপর ওনার কিছু টেস্ট করানো হয়। টেস্ট করানোর পর দেখা গেল ওনার দুটো কিডনির মধ্যে একটা কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে এই কিডনিটা বাদ দিতে হয়েছে। এই যে হৃদয় ভাইয়ের চাচা, উনি কিন্তু এখনো জীবিত আছেন। তবে এই যে এই ঘটনার পর থেকে হৃদয় ভাইয়ের বাবাও মাঝে মাঝেই অসুস্থ হন, আবার সুস্থ হয়ে যান, যেটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। ওনাদের দুজনের জন্য হৃদয় ভাই দোয়া চেয়েছেন, আমরা আফনান হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন। এটাই ছিল ঘটনা।